ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আমার এই চ্যানেলে তোমাদেরকে স্বাগত পেপার লার্নার্সে। আজকে আমি হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। আজকের তারিখ 3/5/2022। কিন্তু শুরু করার আগে বলবো আজকে নিউজগুলো অবশ্যই মন দিয়ে শুনবে, ঠিক আছে? এবং নিউজগুলো খুব ইম্পর্ট্যান্ট। আর বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করছি আজকে নিউজ পেপার অ্যানালিসিস। দেখো, প্রথম যে নিউজটা সেটা হচ্ছে নো ওয়ান ক্যান বি ফোর্সড টু গেট ভ্যাকসিনেটেড, সুপ্রিম কোর্ট বলেছে। দেখো কি বলছে, দ্য সুপ্রিম কোর্ট অন মন্ডে upheld the right of an individual against the forcible vaccination and the government COVID-19 vaccination policy to protect communitarian health, but found certain vaccine mandates imposed by the state government and the union territory administrators disproportionate, as they tend to deny access to basic welfare measure and freedom of movement to unvaccinated individual. এখানে এক কথায় বলতে চাইছে যে কাউকে জোর করা যাবে না। দেখো হেডিংয়ের মধ্যেই রয়েছে নো ওয়ান ক্যান বি ফোর্স টু গেট ভ্যাকসিনেটেড, মানে কাউকে জোর করে সেখানে ভ্যাকসিনেট করা যাবে না। দেখো এখানে একটা আর্টিকেলের উল্লেখ করা আছে, যেটা আমরা জানি যে আন্ডার আর্টিকেল 21 encompasses the right to refuse to undergo any medical treatment in the sphere of the individual health। এটা 21-এর আন্ডারেই রয়েছে, আর্টিকেল 21-এ, ঠিক আছে? আচ্ছা, আর সেরকম কিছুই নেই এখানে। এখানে আরেকটা জিনিস দেখে নাও যে আমরা তো এবার জানি যে পার্সোনাল অটোনমি অফ দ্য ইন্ডিভিজুয়াল, দেখো ভালো করে, ইন্ডিভিজুয়াল হুইচ ইজ রেকগনাইজড ফেস্টস অফ দ্য প্রোটেকশন গ্যারান্টি আন্ডার দ্য আর্টিকেল 21, যেটা আমরা রাইট টু লাইফ হিসেবে জানি আর্টিকেল 21-এ। সেই 21-এর আন্ডারেই রয়েছে এই আর্টিকেলটা 21-এর মধ্যে, যে এনকম্পাসেস দ্য রাইট টু রিফিউজ to undergo any medical treatment in the sphere of the individual health। ওকে, এছাড়া আর কিছু এখানে নেই সেরকম খবর, শুধু এইটুখানি। তার পাশাপাশি একটা দেখো, যে যেহেতু নিউজে এসছে একটু জেনে রাখো ভালো, বলছে 3157 কেসেস পজিটিভলি রেট আপ অ্যাট 1.07%, ঠিক আছে? মানে ইন্ডিয়াস কোভিড-19 পজিটিভিটি রেট ওয়েন্ট past 1% again after over the 2 months, as the country witnessed as a single day rise 3157 infection and 26 fatalities according to the Union Health Ministry। ঠিক আছে, সেরকম নিউজটা নেই, জাস্ট কত কেস আবার পজিটিভ হয়েছে সেটাই দেখার, ওই জন্য আমি হাইলাইট করে রেখেছি। ওকে বন্ধুরা, চলো এরপরের যে নিউজটা দেখো পাশাপাশি আছে, কি বলছে, ম্যানুফ্যাকচারিং কুইকেন্স ইনপুট কস্টস রাইজ সোস PMI। দেখো কনজিউমার গুডস প্রডিউসার রিপোর্ট আ কন্ট্রাকশন, ইন্ডিয়াস ম্যানুফ্যাকচারিং সেক্টরে রেকর্ড করেছে, ঠিক আছে? আর স্লাইট অ্যাক্সেলারেশন হয়েছে ইন নিউ অর্ডার্স অ্যান্ড আউটপুট ইন এপ্রিল, indicates the S&P Global India Manufacturing Purchasing Manager Index, মানে Purchasing Manager Index এর অনুযায়ী, which rose 54.7 last month from 54 in March, মানে 54 থেকে 54.7, মানে 0.7 মতন বেড়েছে, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। Even as inflationary pressures intensified, a reading about 50 on the survey based index indicates an expansion in business activity, মানে বিজনেস অ্যাক্টিভিটি যে বেড়েছে সেটা এখানে তুলে ধরা হয়েছে। ওকে, মানে ছোট 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 আর্টিকেল এখানে ছোট্ট একটা আর্টিকেল আছে, দেখো বলছে নর্থ মে গেট রেসপাইট ফ্রম হিট, মানে এই যে হিট রেটা আসছে, মানে এত ওয়েদারটা গরম হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু নর্থের যে অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে মানুষরা। দেখো কি বলছে, নর্থ ইন্ডিয়া ক্যান এক্সপেক্ট টেম্পোরারি রেসপাইট ফ্রম দ্য হিট,
with rain expected in the next 3 days, the India Meteorological Department said on Monday. হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। দিস উড কি বলেছে দেখো, ভালো করে দেখো, মন দিয়ে শোনো। দিস উড লিড টু আ ফল ইন ম্যাক্সিমাম টেম্পারেচার 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস ওভার দ্য মোস্ট পার্ট অফ নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, ঠিক আছে, অ্যান্ড বাই 2 to 3 ডিগ্রিজ ওভার মোস্ট পার্ট অফ সেন্ট্রাল ইন্ডিয়া। মানে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস ওভার মোস্ট পার্ট অফ নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে তোমার ফল করবে ম্যাক্সিমাম টেম্পারেচার, আর 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস মোস্ট পার্ট অফ সেন্ট্রাল ইন্ডিয়া ফল করবে। এখানে এই নিউজটা আছে, আর কন্টিনিউড পেজ 12তেও আছে ওটা, ঠিক আছে। চলো এরপরের যে নিউজটা, এখানটা সেরকম নেই। আচ্ছা এরপর দেখো, হ্যাঁ এখানে জাস্ট ছোট্ট করে দিয়ে দিয়েছি আমি, জাস্ট ইনফরমেশানগুলো রাখা দরকার তাই আমি দিয়েছি। এটা বলছে দ্য দিল্লি বোর্ড অফ স্কুল এডুকেশন, দিল্লির ব্যাপার তাও বলছি, মানে জাস্ট মানে এটা রাখো, নলেজটা রাখো, যে ফ্রেঞ্চ টু বি ইন্ট্রোডিউসড ইন 30 DBSE স্কুল, মানে দিল্লি বোর্ড অফ স্কুল এডুকেশনে মানে 30 DBSE স্কুলে ফ্রেঞ্চ চালু হবে, ব্যাস ক্লিয়ার। চলো এইখানটায় কিছু নেই, আমি এগোচ্ছি। খুব ভালো করে শোনো বন্ধুরা, খুব হেল্পফুল। এখানটাও সেরকম কিচ্ছু নেই। আচ্ছা এবার আমি চলে আসছি দেখো এডিটোরিয়ালে, ঠিক আছে। কি হয়েছে দেখো, বলছে জিএসটি সিগন্যালসে একটুখানি এটা জেনে নাও যে দ্য ফার্স্ট মান্থ অফ দ্য নিউ ফিনান্সিয়াল ইয়ার হ্যাজ ইল্ড আ শার্প সার্চ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স জিএসটি কালেকশন, মানে একটু বেড়েছে সেটাও বলছে, টেকিং দেম ওয়েল পাস্ট 1.67 লাখ crore দ্য হাইয়েস্ট, বুঝতে পারছো, বাই ওয়াইড মার্জিন ইন দ্য 5 years সিন্স the levy was introduced by the subsuming myriad state and the central duties. আমি আগের দিন জিএসটি সম্বন্ধেও বলেছি, সেটা কিন্তু একটু সবাই পড়ে নেবে, কিন্তু আগের দিনও বলেছি। ইনফ্যাক্ট GST revenues have sealed fresh highs the 3 of the last months, having hit 1.41 lakh crore in the January, 1.42 lakh crore in the March, মানে একটু বাড়ছে, বুঝতে পারছো তো। Overall GST revenues had grown 30.8% in 2021-22 to 14.9 lakh crore, মানে 14.9 থেকে কত পার্সেন্ট বেড়েছে, had grown 30.8%, despite slipped below the 1 lakh crore mark for the 2 months when the second COVID-19 wave raged. না কোভিড-19 সময় যে সিচুয়েশনটা হয়েছিল, যে জিএসটি সেরকম করে কালেকশন হতে পারছিল না, ওইটাই তুলে ধরেছে। দ্য 20% ইয়ার অন ইয়ার রেভিনিউ আপস্টিক দ্য এপ্রিল কুড বি সিন অ্যাজ আ comforting signal about the 2022-23 revenue prospect for the policy makers at the center and the state, whose treasuries are fretting about the prospect of income falling off to cliff from the July, when the assured compensation for the implementing the GST comes to an end. দেখো compensation says, দেখতে পাচ্ছ compensation says levies with the persist still at the list March 2026. তাই মোট কথা যে জিএসটি কালেকশনটা হচ্ছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। আচ্ছা তা তোমরা যদি একটু জানতে চাও একটুখানি ধরে ধরো, হ্যাঁ আমি একটুখানি তাহলে বলেও দিই যে জিএসটিটা সম্বন্ধে একটু বলেই দিই, বরঞ্চ শুনে নাও, যেটা আগের দিনও বলেছি আজকেও বলে দিচ্ছি। দেখো জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ইজ আ ট্যাক্স, ভালো করে শুনবে, অন দ্য গুড সার্ভিস সোল্ড ডোমেস্টিক্যালি ফর কনজামশন করার জন্য, গৃহে মানে ডোমেস্টিক্যালি কনজামস করার জন্য গুডস অ্যান্ড সার্ভিসের উপর যে ট্যাক্স লাগু করা হয়, দ্য ট্যাক্স ইজ ইনক্লুডেড ইন দ্য ফাইনাল প্রাইস অ্যান্ড পেড বাই দ্য কনজিউমার্স অ্যাট আ পয়েন্ট অফ সেল
passed by the government of seller. দেখো কি কত রকম জিএসটি আছে। জিএসটি হচ্ছে তোমার ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আইজিএসটি, স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এসজিএসটি, সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স সিজিএসটি, আর একটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি কেন্দ্রশাসিত অঞ্চলে যেখানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হচ্ছে ইউটিজিএসটি। 1300টা গুডস এবং 500টা সার্ভিসের ওপর স্ল্যাবস করা হয়েছে কতগুলো দেখো, জিএসটি 5%, 12%, 18% আর 28%। কেন করা হয়েছিল দেখো, দেয়ার ওয়াজ নো ইউনিফাইড আর সেন্ট্রালাইজড ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিসের উপর ছিল না। কিন্তু জিএসটি আসার ফলে কি হয়েছে, জিএসটি ওয়াজ ইন্ট্রোডিউসড আন্ডার জিএসটি অল দ্য মেজর ইনডাইরেক্ট ট্যাক্স যত আছে তারা সাবসিউম করেছে এক ছাদের তলায়, মানে একদম এক জায়গায় জড়ো হয়েছে। ক্লিয়ার? ইট হ্যাজ গ্রেটলি রিডিউসড, এর ফলে কি হয়েছে, রিডিউস দ্য কমপ্লেন্স বার্ডেন অন দ্য ট্যাক্স পেয়ার অ্যান্ড ইজড ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ফর দ্য গভর্নমেন্ট। মানে ধরো অনেকগুলো, আমি সাধারণত বোঝাচ্ছি, দেখো বোঝো, অনেকগুলো ট্যাক্স যদি এক জায়গায় হয়ে যায়, একটাই হয়ে যায় জিএসটি যেটা আছে, তাহলে তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে না, জাস্ট একটা ট্যাক্স দিলেই হবে। সেই জন্য এটাই বলা হয়েছে। ওকে, তা হুইচ কান্ট্রি স্টার্টেড জিএসটি ফার্স্ট? দেখো, ফ্রান্স ইমপ্লিমেন্ট জিএসটি টু রিডিউস দ্য ট্যাক্স ইভেশন, ফ্রান্স প্রথম। সিন্স দেন মোর দ্যান 140 countries হ্যাভ ইমপ্লিমেন্টেড জিএসটি, উইথ সাম কান্ট্রিজ হ্যাভিং ডুয়েল জিএসটি। ডুয়েল জিএসটি কোথায়? ব্রাজিল আর কানাডা। আর আমাদের ইন্ডিয়ার দিক থেকে ফার্স্ট কান্ট্রি যারা পাস করেছিল জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, তেলেঙ্গানা, বিহার অ্যান্ড রাজস্থান। জিএসটি হচ্ছে 122তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 101 আর্টিকেলে ইমপ্লিমেন্ট করা হয়েছিল, ইন্ট্রোডিউসড হয়েছিল। এবার এখানে তোমরা লক্ষ্য রাখবে যে জিএসটি কাউন্সিল বলে একটা শব্দ আছে, ঠিক আছে? তা জিএসটি কাউন্সিলটা কি? এই দেখো ভালো করে, জিএসটি কাউন্সিল, দ্য জিএসটি কাউন্সিল, দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো জিএসটি কাউন্সিলটা কি ভালো করে বোঝো। ইট ইজ অ্যান অ্যাপেক্স মেম্বার কমিটি, ওকে বন্ধুরা, টু মডিফাই, রিকনসাইল অর টু প্রকিওর এনি ল অর রেগুলেশন বেসড অন দ্য কনটেক্সট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। মানে গুডস অ্যান্ড সার্ভিসের যে ট্যাক্স তারা মডিফাই করবে, রিকনসাইল করবে, প্রকিওর এনি ল তারা দেখাশোনা করবে এবং রেগুলেশন করবে, ঠিক আছে? এটা হচ্ছে জিএসটি কাউন্সিল। জিএসটি কাউন্সিলের মেম্বার কারা দেখো ভালো করে শোনো। দ্য ইউনিয়ন ফিনান্স মিনিস্টার চেয়ারপারসন হিসেবে, দ্য ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ইন চার্জ অফ রেভিনিউ অর ফিনান্স মেম্বার, অ্যান্ড দ্য মিনিস্টার ইন চার্জ অফ ট্যাক্সেশন অর ফাইন্যান্স or any other minister as appointed by each state government। আর এই জিএসটি কাউন্সিলে কোথায়, কততম আর্টিকেলে? 279A সাবক্লস এ। এখানে কি বলা হয়েছে? দ্য জিএসটি কাউন্সিল হ্যাজ টু বি কনস্টিটিউটেড বাই দ্য প্রেসিডেন্ট উইদিন 60 days অফ দ্য কমেন্সমেন্ট অফ দ্য আর্টিকেল 279A। জিএসটি কাউন্সিল কনস্টিটিউট করবে প্রেসিডেন্ট 60 দিনের মধ্যে আর্টিকেলটা লাগু হওয়ার সঙ্গে সঙ্গে, মানে 279A-তে জিএসটি কাউন্সিলের কথা বলা আছে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারলে আমি যে তথ্যটা তুলে ধরলাম তোমাদের কাছে। আচ্ছা, এরপরের যে নিউজটা দেখি, দেখো বলছে নো শর্ট সার্কিট। কি বলেছে দেখো, বলছে সেফটি ইজ অ্যান imperative and should be built into the cost and utility of electric vehicle। এগুলো সব এডিটোরিয়াল, ওকে বন্ধুরা? দেখো কি বলেছে, অ্যাসপেক্ট অফ দ্য, মানে কিছুদিন ধরে শোনা যাচ্ছিল অনেক ইলেকট্রিক ভেহিকেলটা তৈরি হচ্ছে ভারতে, এটা বলেও দেওয়া হয়েছে 2030-এ আস্তে আস্তে মানে বেশিরভাগ জায়গায় এই ইলেকট্রিক ভেহিকেলটা ইউজ করা শুরু হয়ে যাবে। কারণ এখন দিনের পর দিন খুব মানে কি হচ্ছে, এনভায়রনমেন্ট ডিটোরিয়েট হচ্ছে, হ্যাঁ, অনেক গরম বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তা আস্তে আস্তে যদি কার্বন ইমিশনটা করা যেতে পারে ইলেকট্রিক ভেহিকেলের মাধ্যমে, আর আমরা জানি ইলেকট্রিক ভেহিকেল কোনো রকম পলিউশন ক্রিয়েট করে না, ঠিক আছে? কিন্তু এখানে নিউজটা উঠছে কেন? রিসেন্টলি আমরা খবর পেয়েছিলাম বা আমিও বলেছিলাম
যে একজন স্কুটিতে যাচ্ছে বা নিজের স্কুটারটা নিয়ে যাচ্ছে, সে ইলেকট্রিকে চলছে কিন্তু বাস্ট করে গেছে। এবার বাস্ট করার ফলে অনেক মানুষের মৃত্যুও হচ্ছে। তাই পরিবহন মন্ত্রী আমাদের বলেছেন যে সমস্ত কোম্পানিদের তাদের যে এই সমস্ত যানবাহনগুলো ইলেকট্রিক্যাল তৈরি, তাদের অতি সত্বর রিকল করে নেয় এবং সেটা দেখাশোনা যেন করে, এবং এটার ওপর ভিত্তি করে এই নিউজটা এসছে। দেখো, the increase is in the utilization of EVs, electric vehicle, okay, has also large helped by the significant reduction in the cost of lithium ion batteries that have fallen by the estimated 89% since 2010. With climate change, দেখো, climate change concern driving government including India's the incentivize the shift to EVs, মানে ছিল ওই গাড়িগুলো, সেটা শিফট করা হচ্ছে ইভিসের দিকে, মানে ইলেকট্রিক ভেহিকেল। দেয়ার ম্যানুফ্যাকচার ফর দ্য কমার্শিয়াল ইউজ হ্যাজ আন্ডারগন অ্যান অ্যাক্সিলারেশন উইথ অ্যান ইনক্রিজ অফ ইন্ডিজিনাস কোম্পানিজ ইন দ্য ইন্ডিয়ান মার্কেট অ্যাজ ওয়েল। এটাও আমাদের ভাবা হচ্ছে ইন্ডিজিনাসলি, এখন প্রত্যেকটা জিনিসই ভাবা হচ্ছে। দ্য শিফট টু EVs from the, দেখতে পাচ্ছ, পেট্রোল অ্যান্ড ডিজেল ওয়ান্স ইজ এক্সপেক্টেড টু গেন সিগনিফিক্যান্ট নেট এনভায়রনমেন্ট বেনিফিট। এই যে পেট্রোল ডিজেল এই যে এইগুলো প্রবলেম হচ্ছে, সেই জায়গায় যদি ইলেকট্রিক ভেহিকেল ইউজ করা হয়, কি বলেছে দেখো, বড় করে লেখা আছে গেন সিগনিফিক্যান্ট নেট এনভায়রনমেন্ট বেনিফিট। স্বাভাবিক, কোনো পলিউশন ক্রিয়েট করে না। বাট ইট মাস্ট অলসো বি রিমেম্বার্ড দ্যাট দ্য লিথিয়াম যে ব্যাটারিগুলো হয়, আমরা যেটা মোবাইলেও ইউজ করি, packs that forms the core of the technology are sophisticated devices. There should be no compromise on the inbuilt safeguard. ঠিক আছে, এই যে ব্যাটারি বাস্ট করে যাচ্ছে, স্কুটারগুলো বাস্ট করে যাচ্ছে ইলেকট্রিক ব্যাটারিতে, ওই জন্য বলা হচ্ছে হ্যাঁ আমরা অবশ্যই ইলেকট্রিকটাকে নিয়ে আসছি। কারণ হচ্ছে যে এই যে প্রকৃতি আস্তে আস্তে ডিটোরেট হচ্ছে, এনভায়রনমেন্টে ডিটোরেট হচ্ছে, ঠিক আছে, উষ্ণতা বেড়ে যাচ্ছে, কার্বনটাকে আমাদের ইমিশন করতে হবে। ঠিক আছে, আমরা COP26-এও বলেছি যে কনফারেন্স হয়েছিল এনভায়রনমেন্টের ওপর, সেইখানে আমরা বলেছিলাম যে 2070 সালের মধ্যে পুরোপুরি কার্বন ইমিশন করে দেবো, 2030-এর মধ্যে কিছুটা ইমিশন করা হয়ে যাবে, এবং 2030 সালের মধ্যে আমাদের বেশিরভাগই ইলেকট্রিক ভেহিকেল ইউজ করা শুরু হয়ে যাবে ইন্ডিয়াতে। তা এই রকম জায়গায় দাঁড়িয়ে যদি এই ব্যাটারিগুলো বাস্ট করে তাহলে তো খুব প্রবলেম। তা সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে যে এই সমস্ত ব্যাটারিগুলো খুব ভালো করে চেক করা হবে, যদিও সেটা সফিস্টিকেটেড তৈরি হয়, কিন্তু সেফগার্ড আগে, সেফগার্ড সবসময় দরকার, কেন প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে এর জন্য। Battery fires occur due to the convergence of heat and oxygen and fuel. The control manufacturing devices is specially required to prevent this. ঠিক না? দেখো, সুইচেস, যে সমস্ত স্পেশাল সুইচেস, সেফটি সুইচেস এক্সেট্রা, তারপর হচ্ছে সলিড স্টেট ইলেকট্রোলাইটস, এগুলো তো ইউজ হবে। স্টিল সামটাইম অ্যাওয়ে ইন ইমপ্লিমেন্টেশন. The onus is on manufacturers and regulators to ensure that the testing and certification standard related battery management system such as devices to prevent accidental sorting of the cells and the thermal management solution among other made in exist in EV system supply chains. তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, এই জায়গাটাই বলেছে যে সমস্তগুলো দরকার হয়, এই যে অ্যালাইন ব্যাটারি, তারপর তোমার ধরো সেখানে কী ইউজ হচ্ছে, সাচ এস ইউজ অফ সলিড ইলেকট্রোলাইটস, ঠিক আছে, এই যে ইলেকট্রোলাইটসে আমরা অনেক সময় হাইড্রোজেনের ইউজ হয়, স্পেশাল, তারপর সেফটি সুইচেস, সব কিছুই দরকার যাতে সেফটি গার্ড তৈরি করে। ঠিক আছে, মানে প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে এটা নিয়ে, তাই অতি সত্বর এটাকে ঠিক করা দরকার। আর আমাদের ইউনিয়ন ট্রান্সপোর্ট মিনিস্টার যিনি নীতিন গাডকারি, ইনি এই কথাগুলো বলেছেন ব্যাপারটা। ওকে বন্ধুরা, তাহলে আশা করি বুঝতে পারলে এই এডিটোরিয়ালটা। চল এগোই এবার। দেখো, এখানে একটা জিনিস বলেছে, একটু ভালো করে শোনো।
বলছে এলআইসি ইজ মোর দ্যান আ কর্পোরেট পাওয়ার। এখানে জাস্ট এলআইসির ওপর ব্যাপারটা তুলে ধরেছে যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনটা কীরকম ছিল, যেটা আজ আমাদের উইমেনদের যে একটা ক্ষমতাও দেওয়া হয়েছে, তা সেইগুলোই ব্যাপারটা তুলে ধরেছে। এখানে অতটা বেশি কিছু নেই, আমি জাস্ট দাগ দিয়ে রেখে দিয়েছি, কিন্তু অতটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। যেহেতু দাগ দিয়েছি তোমাদেরকে একটুখানি জাস্ট বলে দিচ্ছি, ভালো করে শোনো। দেখো ইনিশিয়েটিভ ফর উইমেন। LIC has steadily grown in the past 6 decades and today with over 290 million policyholders and asset value of 38 lakh crore, ঠিক আছে, যেটা হচ্ছে 520 বিলিয়ন ডলার। It ranks as one of the largest insurance company in the world. When LIC celebrated its 60th anniversary in 2017, 2017, its biggest achievement was hardly mentioned, the fact that LIC created large-scale employment for women right from its inception in 1956. 1956 সালে তৈরি হয়েছিল, তখন থেকে। Thousands of women became LIC agents 1950s, 60s when job opportunities were scarce. দেখছো? দেখো, many of these women were housewives who could earn an extra income by selling LIC policies. আমি পয়েন্টগুলো জাস্ট তুলে ধরছি, খুব ভালো করে দেখো। কিন্তু যেটা দেখো এখানে তুলে ধরেছে যে উষা সাংওয়ান, দ্য ফার্স্ট উইমেন to become the managing director of the Life Insurance Corporation of India, described this initiative. বুঝতে পারছো? Many agents climb these stairs fast to reach the top level to earn substantial amount as commissions. দেখো, LIC remains closest, capturing 75% of the life insurance business in the country. It claims settlement at 99.87% is far above the industry average of 84%. বুঝতে পারছো? 99.87% is far above the industry average of 84%. ঠিক আছে? আর এখানে কি বলেছে দেখো, many of them were women who have chosen a career that is essentially suitable for women's personality and talent. তো এইগুলো তুলে ধরেছে। আর in the country, এখানে দেখতে পাচ্ছ, in the country of vast poverty, low income, LIC recognized from the beginning that it cannot sell insurance as a risk cover on premature death. It therefore devised policies focusing on the savings, the need for the children's education and daughters' marriage. মানে LIC সব দিক থেকে কীভাবে মানুষের উপকারে এসছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে। উইমেনদের সব মানে ঘরের কাজ করতে করতেও তারা LIC পলিসিও বিক্রি করেছে, মানে নিজেদের একদম প্রতিষ্ঠিত করেছে, সেইটাই এখানে তুলে ধরা হয়েছে। ওকে, এছাড়াও আমাদের যে প্রধানমন্ত্রী উনি কি করেছেন দেখো, এখানে দেখতে পাচ্ছ, প্রধানমন্ত্রী জনধন যোজনা ফর দেখো for financial inclusion of over 300 million of the rural population on August 15, 2014. ঠিক আছে, তা এই ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে। In India, education is more a means to find a job than a process to acquire knowledge. LIC's relevance comes from its track record to create in vast number of employment opportunity. দেখো কি বলছে, দেখো ভালো করে বোঝো কিন্তু বন্ধুরা। In India, education is more a means to find a job that processes to acquire knowledge. LIC relevance comes from its track record of creating vast number of employment opportunities for ordinary Indians, male, female, urban and rural. এই হচ্ছে ব্যাপার। আর কি বলেছে দেখো, LIC is now at the transformational moment. Its listing on the bourses should lift LIC to be a part of the elite corporate community India. Yet the nation must not forget the fact the LIC was built on sweat and tears, pain and sacrifice of ordinary Indians. It is this democratic credential that remains LIC's most valuable assets. এইগুলোই তুলে ধরেছে LICর ব্যাপার, অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট আমি বললাম যে কী অপরচুনিটিটা ছিল, এই ব্যাপারটাই তুলে ধরেছে, অতটা ইম্পর্টেন্ট নয় ব্যাপারটা। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পারলে কি বললাম। আচ্ছা,
এখানে জাস্ট একটু ডেটা পয়েন্টটা দেখে নাও। বলছে দ্য চার্ট শোজ ইন্ডিয়াস ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট $1 billion, হ্যাঁ, while the export crossed $40 billion mark in the financial year 2022 the imports too grew substantially crossed the 600 billion mark. The drastic rise in the value imports and export in the reflection of high commodity prices due to the COVID-19 and the Russia-Ukraine war. তা এই অ্যাপস এইখানটা দেখো, এই দেখো এক্সপোর্ট ইম্পোর্ট দেখতে পাচ্ছ সবাই। ইম্পোর্টটা দেখো 612 উঠে গেছে, এ দেখো 550 আর 600 মধ্যে রয়েছে, পুরো এখানে গ্রাফিক্যালি দেখানো হয়েছে। আচ্ছা, তারপর দেখো ওয়াইডেনিং ট্রেড ডেফিসিট কী হয়েছে। দ্য চার্ট শোস ইন্ডিয়া ট্রেড ব্যালেন্স সব $1 billion, হ্যাঁ, দ্য ডিফারেন্স বিটুইন দ্য এক্সপোর্ট ইম্পোর্ট while the export expanded, import to rose substantially, widening the trade deficit কত হয়েছে দেখো, ট্রেড ডেফিসিট টু $193 billion, the highest the last 2 decades। 193 দেখো ডেফিসিট হয়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ সবাই গ্রাফে, এই দেখো অনেক নিচে চলে এসছে। আচ্ছা, এখানটা দেখো বলছে এক্সপোর্ট অ্যাজ শেয়ার অফ জিডিপি, দেখো কি বলতে চাইছে। দ্য চার্ট শোস ইন্ডিয়াস এক্সপোর্ট অ্যাজ আ % of GDP market prices, while export peaked in absolute terms in financial year 22 as a % of GDP। কি হয়েছে দেখো, ইট ইজ রিলেটিভলি লোয়ার, মানে এই ফিনান্সিয়াল ইয়ারে 22তে ফিনান্সিয়াল ইয়ার 12 এবং ফিনান্সিয়াল ইয়ার 14 থেকে অনেকটাই কম, লোয়ার দ্যান দ্য হাইয়েস্ট রেকর্ডেড ফিনান্সিয়াল 12-14, এটাই তুলে ধরেছে এখানে। আর ইজিং সার্ভিসেসটা দেখে নাও। দ্য চার্ট ডেপিক্টস ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। দ্য 614 billion foreign exchange reserves recorded in March 2022 was the lowest in last 9 months, 9 মাসে। ঠিক আছে, চলো এখানে গ্রাফটা দেখিয়ে দিলাম। আচ্ছা, এরপরের যে নিউজটা হচ্ছে, এবার দাঁড়াও, এরপরের যে নিউজ দেখো, এটা খুব ভালো করে শুনবে কিন্তু, এই নিউজটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, মানে কি বলবো, অনেক ইম্পর্টেন্ট এই নিউজটা। দেখো, দ্য ডিবেট অন দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি বলেছে, প্রথমে আমরা জিস্টটা একটু দেখি। দেখো জিস্টটাই কি বলছে, বলছে আন্ডার আর্টিকেল 343 অফ দ্য কনস্টিটিউশন দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন শ্যাল বি হিন্দি ইন দেবনাগরী স্ক্রিপ্ট। 343-এ বলা আছে, কি বলা আছে, দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন শ্যাল বি হিন্দি ইন দেবনাগরী স্ক্রিপ্ট। তাহলে দেখো কী বলছে, দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইস্যু ওয়াজ হটলি ডিবেটেড ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে মানে আমাদের কী বলবো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হচ্ছে বিধানসভাতে, এই ডিবেটটা হচ্ছে কিসের ডিবেট, যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কোনটা হবে, এটা হয়েই আসছে। অ্যান্ড দ্য প্রভিশনস রিলেটিং টু ইট ওয়াজ ফর্মুলেটেড অনলি আফটার দ্য কম্প্রোমাইজ দ্যাট ইংলিশ শ্যাল বি কন্টিনিউ টু বি ইউজড ফর 15 years। এবং প্রভিশন কী হয়েছিল, প্রভিশন রিলেটিং টু ইট ওয়াজ ফর্মুলেটেড অনলি আফটার কম্প্রোমাইজ করা হয়েছিল যে ইংলিশ 15 বছর এখনও ইউজ করা হবে। কোন সময় থেকে, যবে থেকে কনস্টিটিউশন লাগু হয়েছিল, কত সালে, 1950 সালের 26 জানুয়ারি কেম ইন্টু ফোর্স। তাহলে 50 + 15 মানে 1965 সালে কিন্তু এটা এসে শেষ হবে। দেখো আরও কিছু ব্যাপার আছে। জওহরলাল নেহরু হ্যাড গিভেন অ্যান অ্যাসুরেন্স ইন 1959 দ্যাট ইংলিশ উড রিমেন, মানে 63 সাল আসার আগেই 59 সালেই জওহরলাল নেহরু মানে প্রথম প্রধানমন্ত্রী, উনি বলেছিলেন যে ইংলিশটা কি অফিসিয়াল ইউজ পারপাসে রাখা হোক, ঠিক আছে, কারণ ডেডলাইন চলে আসছে 1965 সালে। হাউএভার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট এলো 1963 সাল, ডিড নট এক্সপ্লিসিটলি ইনকর্পোরেট দিস অ্যাসিওরেন্স কজিং অ্যাপ্রিহেনশন ইন তামিলনাড়ু। কিন্তু 1963 সালের যে অফিসিয়াল অ্যাক্ট, তামিলনাড়ু সেটা মেনে নিচ্ছে না। কেন মেনে নিচ্ছে না,
তামিলনাড়ু বলছে যে আমাদের এখানে এই যে ইংলিশ হিন্দিটাকে বারবার জোর দেওয়া হচ্ছে, তামিলনাড়ুতে দুটো ভাষাই থাকবে, একটা হচ্ছে তামিল এবং ইংলিশ। স্কুল কলেজ এবং অফিসে এগুলো কিন্তু কোনো রকমভাবে ইউজ হবে না, তাই তামিলনাড়ু সেখান থেকে বারবার ডিনাই করছিল, ঠিক আছে। ভায়োলেন্ট প্রোটেস্ট ব্রোক আউট ইন দ্য স্টেট in January 1965 when the official language rules were framed in 1976. It was made clear that the rules apply to the whole of India except Tamil Nadu. তা ওই জন্য যখন এই অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ রুলস ফ্রেমড করা হলো 1976 সালে, সেটা কি করা হলো দেখো, তিনটে ভাষা লাগু থাকবে। একটা হচ্ছে তোমার যেটা আমি আসছি আরও ডিটেলসে, একটা হচ্ছে ইংরাজি এবং সেখানকার রিজিওনাল ভাষা, ঠিক আছে, এবং হিন্দি এই ভাষাটা। এবং ব্যাপারটা হচ্ছে কি, তামিলনাড়ু সেটা মেনে নিচ্ছিল না, তিনটে ভাষার যে রুলসটা, তাই ওই জন্য এখনও পর্যন্ত তামিলনাড়ুতে সেই সিচুয়েশানটা রয়ে গেছে এবং তামিলনাড়ুতে তারা তামিল এবং ইংলিশটাকেই ইউজ করে। দেখো আমাদের 343 আর্টিকেলে বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো একটু ডিটেলসে বলছি। আমাদের আর্টিকেল 343-এ দ্য অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন শ্যাল বি হিন্দি ইন দেবনাগরী স্ক্রিপ্ট, এটা আমি একটু আগেই বললাম। দ্য ইন্টারন্যাশনাল ফর্ম অফ ইন্ডিয়ান নিউমেরালস উইল বি ইউজড ফর অফিশিয়াল পারপাসেস। দেখো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বিটারলি ডিভিটেড হচ্ছে এই কোয়েশ্চেনটাকে নিয়ে যে কোন ভাষাটা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হবে, ক্লিয়ার। উইথ মেম্বার্স ফ্রম দ্য স্টেট দ্যাট ডিড নট স্পিক, এখানে কি কথাটা তুলছে দেখো, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ বিটারলি ডিভাইডেড অন দ্য কোয়েশ্চেন with members from the states that did not speak Hindi, initially opposing the declaration of Hindi as a national language. Proponents of Hindi were instant that English was the language of enslavement, ঠিক আছে, ইংলিশটাকে এরকম করছিল, and that it should be eliminated as early as possible. Opponents were against English being done away with, fearing that it may lead to the Hindi dominion in region that did not speak the language. এর ব্যাপারটা হচ্ছে হিন্দিটাকে যদি এত ডমিনেট করা হয় তাহলে কিন্তু যারা হিন্দি স্পিকিং নয়, যারা হিন্দি ভাষা কথা বলে না, তাদের ক্ষেত্রে অনেক প্রবলেম হবে, সেই জন্য এত প্রবলেম দেখা যাচ্ছে। আবার কি বলেছে এখানে দেখো, দেয়ার ওয়ার ডিমান্ডস টু মেক সংস্কৃত দ্য অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ while some argued in favor of Hindustani. There were differences of opinion over the script too, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এছাড়াও দেখো বলেছে যে হিন্দি প্রপোনেন্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ ওয়ান্টেড টু দেবনাগরী স্ক্রিপ্ট টু বি অ্যাডপ্টেড বোথ ফর দ্য ওয়ার্ডস অ্যান্ড নিউমেরালস। সাম অ্যাডভোকেটেড দ্যাট রোমান স্ক্রিপ্ট টু বি অ্যাডপ্টেড অ্যাজ ইট ইজ দ্য ফেসিলিট ফাস্টার লার্নিং অফ হিন্দি। মানে অনেক ব্যাপার আসছিল এই ব্যাপারটা নিয়ে, ঠিক আছে। তারপর দেখো, তারপর এখানে কী বলেছে, হ্যাঁ এই জায়গাটা দেখো যেটা আমি একটু আগে আলোচনা করেছি, বলছে আলটিমেটলি, মানে এত কিছু তো হলো, আলটিমেটলি কি বলছে, ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য কনস্টিটিউশন উইল অনলি স্পিক অফ অ্যান অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য ইংলিশ উড কন্টিনিউ টু বি ইউজড ফর 15 years. দ্য কনস্টিটিউশন সেড, মানে 1950 সালে 26 জানুয়ারি যখন কনস্টিটিউশন লাগু হলো সেখান থেকে 15 বছর, দ্য কনস্টিটিউশন সেড দ্যাট আফটার 15 years পার্লামেন্ট মে বাই ল ডিসাইড অন দ্য ইউজ অফ ইংলিশ and the use of Devanagari form of numbers of specified purposes. মানে 15 বছর পর আবার দেখবে, কিন্তু এখনও পর্যন্ত সেই ডিবেটটা রয়েই গেছে। দেখো 8th শিডিউলে কি বলা হয়েছে আমাদের কনস্টিটিউশনে, দ্য 8th শিডিউল কন্টেন্টস আ লিস্ট অফ ল্যাঙ্গুয়েজেস ইন দ্য কান্ট্রি, ঠিক আছে। ইনিশিয়ালি দেয়ার ওয়ার 14 ল্যাঙ্গুয়েজেস ইন দ্য শিডিউল, বাট নাও দেয়ার আর 26 ল্যাঙ্গুয়েজেস. There is no description of the sort of language. আগে 14টা ল্যাঙ্গুয়েজ ছিল, কিন্তু এখন 22টা ল্যাঙ্গুয়েজ হয়েছে, আরও 8টা ল্যাঙ্গুয়েজ যুক্ত হয়েছে, ঠিক আছে। 344 বলা হয়েছে দেখো, which provide for the formation of commission by the president which should have a chairman and member representing these scheduled languages. The purpose of the commission is to make recommendation for the progressive use of Hindi for official purposes of the union and for restricting the use of English, ঠিক আছে। মানে 344 এক ধারায় বলা হয়েছে যে হুইচ প্রোভাইড ফর দ্য ফরমেশন অফ দ্য কমিশন,
বাই দ্য প্রেসিডেন্ট কমিশন ফরমেশন করেছে, হুইচ শুড হ্যাভ আ চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স রিপ্রেজেন্টিং দিস শিডিউল ল্যাঙ্গুয়েজ। ওকে, পারপাস কি? দ্য পারপাস অফ দ্য কমিশন ইজ টু মেক রেকমেন্ড করবে ফর দ্য প্রোগ্রেসিভ ইউজ অফ হিন্দি ফর অফিসিয়াল পারপাসেস অফ দ্য ইউনিয়ন অ্যান্ড ফর রেস্ট্রিক্টিং দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। এটাই এরকম বলা হয়েছিল। আর্টিকেল 351-তে কী বলা হয়েছে দেখো, ইট ইজ আ ইউনিয়ন গভর্নমেন্ট টু ডিউটি টু প্রমোট, 351-তে প্রমোট দ্য স্প্রেড অফ হিন্দি so that it become a medium expression for all elements of the composite culture of India and also to assimilate elements to forms and expression for Hindustani language in the 8th schedule. কি প্রোটেস্টটা হয়েছে দেখো, প্রোটেস্টটা হচ্ছে the Official Languages Act 1963 was passed in anticipation of the expiry of the 15 years period during which the constitution originally allowed the use of English for official purpose. ঠিক আছে, its operative section provided for continuing use of English notwithstanding the expiry of the 15 years period. This came into force January 26, 1965, a date which marked the completion of 15 years since the constitution was adopted. যেটা আমি একটু আগেই বললাম, ঠিক আছে, এই ব্যাপারগুলি তুলে ধরেছে। কিন্তু তামিলনাড়ু সেদিক থেকে কোনো রকম মানছে না। তামিলনাড়ু তখন ছিল মাদ্রাস, দেখো ভালো করে। হ্যাঁ, একটা জিনিস এখানে তথ্যটা আছে, 1965 সাল যখন বলা হলো, তারপর যখন লাল বাহাদুর শাস্ত্রী এলেন, উনি বললেন কি যে হিন্দিটাকে তোমরা লাগু করে দাও। কিন্তু তামিলনাড়ু বলল যে হিন্দিটা যদি আমরা মানে গোটা দেশে লাগু হয়ে যায় তাহলে অ্যাকচুয়াল কিন্তু প্রবলেম হবে যারা হিন্দি স্পিকার নয়, এবং হিন্দি আমাদের এই স্টেটে ইউজ হবে না, সেখানে তামিল এবং ইংরেজিটা ইউজ করা হবে, যে বিভিন্ন পাবলিক সার্ভিসের ক্ষেত্রে, স্কুল কলেজ প্রত্যেকটা জায়গায়। ঠিক আছে, তাই জন্য এতদিন পর্যন্ত কিন্তু এইভাবেই চলছে এবং এখনও পর্যন্ত সেই সিচুয়েশানটা রয়ে গেছে। এবং এইগুলোর জন্য কিন্তু তখন অনেক প্রবলেম হয়েছিল। দেখতে পাচ্ছ তোমরা, দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম ডিএমকে লিডার্স তারা অ্যারেস্ট হয়েছিল, অনেক প্রায় 60 পিপল ডাইড হয়েছিল, তখন পুলিশ ফায়ারিং হয়েছিল, মানে যে কোনোভাবে এই ব্যাপারটা করে দেওয়ার জন্য। কিন্তু এত কিছু প্রবলেম হয়েছিল, দেখো অ্যাগিটেশন ডাউন লেটার, বাট এই সিচুয়েশনগুলো এসছে। আর কি দেখো, এখানে একটা জিনিস বলেছিলাম, the sensitivity of the language issue among the Tamil speaking people. When the official language rules were framed 1976, it was made clear that rules apply to the whole of India except Tamil Nadu. দেখো, what is the 3 language formula? কি বলা হয়েছে? Since 1960 মানে 1960 থেকে the central education policy documents কি বলা হয়েছে? Speak of teaching 3 languages, Hindi, English and 1 regional language in Hindi speaking states, যেখানে যার যেটা ভাষা সেটা হচ্ছে রিজিওনাল ভাষা, আর এছাড়া হিন্দি আর ইংলিশ থাকবে। তা এই যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা সেটা কিন্তু তামিলনাড়ু একদমই মানে মেনে নেয়নি, এবং যার ফলে এখনও পর্যন্ত এই ব্যাপার থেকে তামিলনাড়ু এখনও বাইরে আছে। এবং তামিলনাড়ু সবসময় বলে যে তাদের ওখানে তামিল এবং ইংলিশ এটাকেই তাদের অফিসিয়াল পারপাস থেকে শুরু করে স্কুল কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ইউজ হবে। তা এই হচ্ছে সিচুয়েশন। পুরো ইতিহাসটা তোমাদেরকে বলা হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো কি কি এখানে খবরটা এসছে। আচ্ছা, এখানে জাস্ট একটু শুনে নাও, জাস্ট আমি বলছি, কেন রাশিয়া ইউক্রেন নিয়ে ঝামেলা তো হচ্ছে, কি একটা ব্যাপার। দেখো, এটা একটা শব্দ দেখতে পাচ্ছ, ট্রান্সনিস্ট্রিয়া। দেখো, ট্রান্সনিস্ট্রিয়া একটা কী অ্যাকচুয়াল, ভালো করে দেখো, এটা একটা জায়গা, ভালো করে দেখো। বলছে দ্য ডি ফ্যাক্টো স্টেট lies between the Moldova to its west and Ukraine towards east, often described as a remnant of the Soviet Union. Transnistria declared independence like Moldova did soon after the breakup of Soviet Union. মানে তখন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু পরে ট্রান্সনিস্ট্রিয়া কিন্তু সেখান থেকে বেরিয়ে এসেছিল। এবং
when the Moldovan troops attempted to take over the territory in 1990 to 1992 1992 সাল, Transnistria was able to resist them because Russian soldiers based in Transnistria. Since then তখন থেকে it has remained free of Moldovan control. However, most countries continue to see Transnistria as a part of Moldova. ঠিক আছে, মানে মোস্ট কান্ট্রি কন্টিনিউটিস দেখতে চাইছে যে ট্রান্সনিস্ট্রিয়া কিন্তু মলদোভার একটা অংশ যাতে হয়ে যায়, কিন্তু রাশিয়া যেভাবে অ্যাটাক করছে ট্রান্সনিস্ট্রিয়া নিজেদের জায়গায় ঢোকানোর চেষ্টা করছে। তা এই হচ্ছে নিউজটা, এই সিচুয়েশানটা এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, তা এটার অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ রাশিয়া আর ইউক্রেনের মধ্যে এখন তো যুদ্ধ লেগেই আছে। দেখো একটা জিনিস দেখো এখানে একটু বলেও দিই, যেহেতু কথাটা উঠে এসছে, দ্য হোয়াই ইজ ইট ইন দ্য নিউজ নাও? Transnistria risk being drawn into the Russia-Ukraine war because of reports of a series of explosion in its territory. First দেখো, there was an attack by men using rocket-propelled grenades on its security headquarters. মানে অনেক অ্যাটাক হয়েছে কিন্তু, তা ওই জন্যই এই নিউজটা উঠে এসছে। কোথায় কোথায় দেখো, অ্যাটাক অন রেডিও সেন্টার দেখতে পাচ্ছ, হুইচ ব্রডকাস্ট দ্য রাশিয়া নিউজ। দেয়ার ওয়ার অলসো রিপোর্টস দ্যাট দ্য ভিলেজ হুইচ ইজ হোস্ট টু ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যামিউনেশন ডিপো ইন ইউরোপ ওয়াজ হিট বাই দ্য শটস। তা এই জিনিসগুলো উঠে এসছে, তা ওই জন্যই এই কথাটা উঠে এসছে যে এই ট্রান্সনিস্ট্রিয়া, দেখো হেডিংটা কী বলেছে, এমপ্লয়িং ট্রান্সনিস্ট্রিয়া ইন দ্য রাশিয়া ইউক্রেন ওয়ার, মানে মানে মধ্যিখানে পড়ে গেছে সিচুয়েশানটা। তার সঙ্গে কী বলেছে দেখো, ইজ ট্রান্সনিস্ট্রিয়া প্রো রাশিয়া, হোয়াট আর রাশিয়া ইন্টেনশন ইন ইনভলভিং দ্য রিজন অফ দ্য অনগোয়িং কনফ্লিক্ট। ঠিক আছে, এই জন্য এই সিচুয়েশানটা উঠে এসেছে। দেখো, রাশিয়া কন্ট্রোল করিডর অ্যালং দ্য ইউক্রেন ব্ল্যাক সি কোস্ট। ইফ রাশিয়া সাকসিডস ইন লিঙ্কিং ওডিয়াস উইথ দ্য ট্রান্সনিস্ট্রিয়া, দ্য রেস্ট অফ ইউক্রেন উড বিকাম দ্য কমপ্লিটলি ল্যান্ডলক and the country would naturally be awakened. Moldova, on its part, fears that Russia will use Transnistria to launch an attack on it, as Russia has long wanted Moldova to be its sphere influence. মানে ওই জায়গাটা দখল করার চেষ্টা করছে। ঠিক আছে, ওই করিডোর হয়ে পার হয়ে ইউক্রেন ব্ল্যাক সিয়ের ওই দিক থেকে হয়ে ট্রান্সনিস্ট্রিয়া ওখান থেকে একটা যদি বেস তৈরি করে নেয় এবং নিজের জায়গা করে নেয়, সেখান থেকেও একটা এটা হতে পারে। সেই ব্যাপারগুলো উঠে এসছে। দেখো, এটা তো এই অ্যাকচুয়াল তো ধরো বলেছে যে দেয়ার ইজ এ লিটল মলডোভা, ইউরোপের যে পুয়ারেস্ট কান্ট্রির মধ্যে একটা, ক্যান ডু ইন দিস সিচুয়েশন, ইট ইজ কনস্টিটিউশনালি নিউট্রাল। মলডোভা কিন্তু নিউট্রাল থাকে, হ্যাজ আ ভেরি স্মল মিলিটারি ফোর্স, ইট ইজ নট আ মেম্বার অফ ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সো there is a little chance of NATO coming into rescue, particularly since NATO cannot give membership to the countries which have border dispute with other countries. তো এই নিউজটা উঠে এসছে, মানে এখন তো খুবই এই ব্যাপারগুলো হচ্ছে। আশা করি তুমি বুঝতে পারলে যে এই ছোট ছোট যে একটু ব্যাপারগুলো আছে সেটা আমি বলে দিলাম। ঠিক আছে, ট্রান্সনিস্ট্রিয়া নিয়ে একটা কথা উঠে এসছে। ঠিক আছে, এই দেখো একটা জিনিস দেখে নাও, দেখো ম্যাপের মধ্যে দিয়েছে এই জায়গাটা যে দেখতে পাচ্ছ আমাদের পৃথিবী, এই পৃথিবীর এই জায়গাটা করে এই দেখো ট্রান্সনিস্ট্রিয়া কোথায় অবস্থান করছে। দেখো ইউক্রেন এই দিকটা করে, ঠিক আছে, এই ব্ল্যাক সি হয়ে, এই যে ব্ল্যাক সি হয়ে সেইখান থেকে দেখো মায়াক মলডোভা, আগে মলডোভার অংশ ছিল, এই দেখো এইখানটায় ইউক্রেন, এখানে এই দেখো মলডোভা, দেখতে পাচ্ছ, আর এই জায়গার ঠিক ওপর দিকটা করে দেখো ট্রান্সনিস্ট্রিয়া। ঠিক আছে, চলো তাহলে পরের নিউজে যাই। এরপরের যে নিউজটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো হেডিংটা আছে কোয়াজি ফেডারালিজম। এই কোয়াজি ফেডারালিজমটা একটু ভালো করে বুঝবে কি বলেছে। প্রথমে আমি জিসটা বলে দিই, ভালো করে বোঝো। ইন্ডিয়া কনসাসলি অ্যাডপ্টেড আ ভার্সন অফ ফেডারালিজম দ্যাট মেড দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট ইন্টারডিপেন্ডেন্ট, মানে একে অপরের ওপর ডিপেন্ডেন্ট অন ইচ আদার, উইথ লেটার মোর ভিজ দ্য ফর্মার। কিন্তু কিছু ক্ষেত্রে কি ইউনিয়ন গভর্নমেন্টের একটু ক্ষমতাটা বেশি থাকে। ঠিক আছে, দেয়ার বাই ভায়োলেটিং দ্য প্রাইমার ক্যারেক্টারিস্টিক অফ দ্য ফেডারেল কনস্টিটিউশন, অটোমাস স্পিয়ার অফ দ্য অথরিটি ফর ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট। ফেডারাল কি,
তোমার ফেডারেলটা হচ্ছে তোমার সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে তোমার ডিপার্টমেন্ট থাকে, দুজনেই মানে সমান ক্ষমতা ভোগ করে। কিন্তু কোয়াজি ফেডারেল আসলে সেটা কি হয়, সেন্ট্রালের ক্ষমতাটা বেড়ে যায়, সেটাই এখানে বলেছে। There are 4 main reasons why India adopted a centralized federal structure. First was the partition of India and its concomitant concern. And the second reason was to forge a national civic identity. And the third reason concerned the objective of building a welfare state. And the final reason was to alleviate inter-regional economic inequality. মানে এই যে বিভিন্ন জায়গায় ইকোনমিক ইনইকুয়ালিটির জন্য এই অ্যাডপ্ট করতে হয়েছে যে ফেডারেল স্ট্রাকচারটা সেন্ট্রালাইজড। ঠিক আছে, এবার আমি ডিটেলসে আসছি, তার আগে এটা বলে দিই। হোয়াইল দ্য অ্যাফোরমেনশনড রিজনস, এই যে রিজনসটা বলা হয়েছে, মেক আ কেস ফর এ সেন্ট্রালাইজড ফেডারেল সেট আপ, দ্য স্ট্রাকচারস এফেক্টিভনেস ইজ সোললি ডিপেন্ডেন্ট অন দ্য ইন্টেন্ট অ্যান্ড দ্য অবজেক্টিভস আর গভর্নমেন্ট এইমস টু অ্যাচিভ। দেখো ব্যাপারটা কি বলেছে, ব্যাপারটা বলেছে তোমাদেরকে বলি, আগে ভালো করে বলে নিই, দেখে নাও, একটুখানি তথ্য এক্সট্রা বলি, ভালো করে বোঝো। দেখো ফেডারালিজমটা কি অ্যাকচুয়াল, ফেডারালিজম হচ্ছে তোমার সিস্টেম অফ গভর্নমেন্ট ইন হুইচ পাওয়ার হ্যাভ বিন ডিভাইডেড, যেটা একটু আগেই বললাম ফেডারালিজম, কিন্তু এখানে কোয়াসি ফেডারালিজম, সেটাও আমি আসছি। ডিভাইডেড সেন্ট্রাল অ্যান্ড ইটস কনস্টিটিউশন পার্ট, যেটা হচ্ছে স্টেটের মধ্যে এবং প্রভিন্সের মধ্যে ভাগ করা থাকে, ডিভাইড করা থাকে পাওয়ার। ইট ইজ অ্যান ইনস্টিটিউশনাল মেকানিজম টু অ্যাকোমোডেট টু সেটস অফ পলিসিস, ওয়ান সেট অ্যাট দ্য সেন্টার অর ন্যাশনাল লেভেল অ্যান্ড সেকেন্ড অ্যাট দ্য রিজিওনাল অর প্রভিশনাল লেভেল। এবার টু কাইন্ডস অফ ফেডারেশন হয়। দেখো একটা হোল্ডিং টুগেদার ফেডারেশন, যেটা হচ্ছে তোমার যত স্টেট আছে, আমাদের যত স্টেট আছে 28টা স্টেট এবং 8টা ইউনিয়ন টেরিটরি পুরোপুরি ধরে রাখে, হোল্ডিং করে রাখে। ইন্ডিয়ার মতন আরও দুটো দেশ আছে, সেটা হচ্ছে স্পেন আর বেলজিয়াম। আর একটা হচ্ছে কামিং টুগেদার ফেডারেশন, যেটা হচ্ছে বিভিন্ন স্টেট মিলে ইউনাইটেড তৈরি হয়, যেমন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, অস্ট্রেলিয়া অ্যান্ড সুইজারল্যান্ড। ফিচার্স কি ভালো করে বোঝো, ফিচার হচ্ছে ডুয়েল গভর্নমেন্ট পলিসি সেন্ট্রাল অ্যান্ড স্টেটের, রিজিডিটি অফ দ্য কনস্টিটিউশন। 3 নম্বর হচ্ছে জুডিশিয়ারি এর ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ঠিক আছে, জুডিশিয়ালটা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট থাকে। আচ্ছা বাইক্যামেরালিজম বলতে লোকসভা রাজ্যসভাকে বোঝায়, ঠিক আছে, দুটো ঘর পার্লামেন্টের আন্ডারে। দেখো ইন্ডিয়া একটা ফেডারেশন কান্ট্রি, আমাদের জানতে হবে এটা, ফেডারেল স্ট্রাকচার আছে, কিন্তু ইন্ডিয়া পাশাপাশি কোয়াসি ফেডারালিজম কান্ট্রি, যেটা হেডিংয়ে দেখতে পাচ্ছ তোমরা, এই কোয়াসি ফেডারালিজম। ঠিক আছে, দেখো কোয়াসি ফেডারালিজম বলতে কি বোঝায়, কিছুটা পাওয়ার সেন্ট্রালের দিকে ঝুঁকে থাকে এবং সেন্ট্রাল সেই পাওয়ারটা গ্রহণ করে। আর্টিকেল 1-এ আমাদের কি বলা আছে, দ্য ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট, যত স্টেট আছে সব ইউনিয়নই থাকে একদম। একটা কোয়েশ্চেন সবসময় মনে রাখবে, যেটা ওয়ান ডে এক্সামিনেশনে আসার চান্স থাকে, ঠিক আছে, দেবে কোনটা নেই, নান অফ দ্য অ্যাবাভ এরকম অপশান থাকবে। বলছে ফেডারেশন এই শব্দটা কনস্টিটিউশনে কোনো জায়গায় মেনশন নেই, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস কি হয়েছে, ভালো করে বোঝো কি বলতে চাইছি। এই ফেডারালিজম সম্বন্ধে মডার্ন ইন্ডিয়া, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, যেটা হচ্ছে মন্টেগো চেমসফোর্ড 1919 অ্যাক্ট, হুইচ সেপারেট পাওয়ার্স বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য প্রভিন্সিয়াল লেজিসলেচার, আশা করি তোমরা জানো। এবং কি করেছে দেখো, ডিভিশন অফ পাওয়ার বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেট, কতগুলো লিস্ট আছে সেখানে, আমাদের 7 শিডিউল, টোটাল তো আমাদের 12টা শিডিউল আছে, ঠিক আছে। সেই 12টা শিডিউলের মধ্যে 7 নম্বর যে শিডিউলটা আছে সেখানে লিস্টের কথা বলা হয়। কি কি লিস্ট, সেটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট। আমাদের একটু জানতে হবে ইউনিয়ন লিস্টটা কতগুলো নিয়ে গঠিত। ইউনিয়ন লিস্টটা হচ্ছে দেখো
97 সাবজেক্টস আছে কিন্তু এখন বর্তমানে 100টা সাবজেক্ট, ক্লিয়ার। আর স্টেট লিস্ট হচ্ছে 66টা সাবজেক্ট, বাট নাও ইট ইজ 61 সাবজেক্ট। 66টা সাবজেক্ট ছিল কিন্তু এখন কমে গিয়ে সেটা 61টা হয়ে গেছে স্টেট লিস্ট। আর কনকারেন্ট 47টা ছিল, 47 সাবজেক্টস ছিল, কিন্তু এখন সেটা 52টা সাবজেক্ট, ঠিক আছে। তা এইখানে একটু দেখে নাও, ভালো করে বোঝো যেটা বলছি। ফার্স্ট ওয়াজ দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, the concomitant concern, the anticipating the Muslims League participation in the Constituent Assembly debates following the cabinet mission কখন 1946 সাল। the objective resolution introduced কে করেছিল? জওহরলাল নেহেরু। in the assembly were inclined towards the centralized federal structure, wherein states মানে centralized federal structureের জন্য wherein states would wield residuary power, ঠিক আছে। ফার্দার ইন দ্য প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস 44th সেশন, 44তম যে সেশন আইএনসির, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, জে.বি. কৃপালিনী ছিলেন, টু স্পোক ইন ফেভার অফ ম্যাক্সিমাম অটোনমি টু দ্য স্টেটস অ্যান্ড রিগার্ডেড সেন্ট্রালাইজেশন টু বি অ্যান odds with the liberty. However, after the partition, a revised stance was unanimously taken by the Union Powers Committee of the Constituent Assembly, in fact in favor of the strong union residuary power and weaker states। মানে রেসিডুয়ারি পাওয়ারটা 248 আর্টিকেল, ঠিক আছে, আর্টিকেল 248 এ বলা হয় কিন্তু এটা রেসিডুয়ারি পাওয়ার ইউনিয়নের কাছে এবং উইকার স্টেটের টু সেফগার্ড দ্য ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, ঠিক আছে, ইউনিয়নের কাছে ক্ষমতাটা দেওয়া হয়েছে। ডক্টর মাধব খোসলা দেখতে পাচ্ছ shows Nehru and Ambedkar believed that a centralized federal structure would unsettle prevalent trends to social dominance. The third session concerned the objective building the welfare state drawing from the existing literature. Just এটা একটা জেনে রেখে দাও, এখানে আর বেশি কিছুই নেই, এখানে জাস্ট আমি দাগটা দিয়ে রেখে দিয়েছি কারণ একটু জাস্ট জানার বিষয় থাকে, যেটা আমি আগেই বলে দিলাম তোমাদেরকে কিছুক্ষণ আগে। কি হয়েছে যেটা জিস্টের মধ্যে তোমরা পেলে, যে ফেডারাল আর কোয়াজি ফেডারালের মধ্যে কি ব্যাপারটা এসছে সেটা আমি এখানে তুলে ধরেছি পুরো। আশা করি তোমরা বুঝতে পারলে, আমি খুব সহজভাবে এটা বলে দিলাম। এখানে একটা নিউজ দেখো, বলছে দ্য ইউনাইটেড নেশন ডিক্লেয়ার্ড May 3 অ্যাজ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। তাহলে আমরা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে কবে মানাই? 3রা মেতে। হিয়ার ইজ অ্যান, হ্যাঁ এটা হচ্ছে কুইজের ওপর থাকে, প্রতিদিন কুইজ থাকে, কেউ যদি পড়তে যাও তো অবশ্যই পড়ো, এটা খুবই ভালো। এবং এইটা জেনে রেখে দাও, দ্য ইউনাইটেড নেশন ডিক্লেয়ার্ড May 3 অ্যাজ দ্য ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। এবার একটু জেনে নিই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে সম্বন্ধে। দেখো 3rd মে যেটা আমরা দেখলাম যে ন্যাশনাল ইউনাইটেড নেশনস ডিক্লেয়ার করে 3rd মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, এবং অর্গানাইজড কে করেছে? বাই ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যেটা হচ্ছে ইউনেস্কো। দ্য ডে ওয়াজ প্রোক্লেমড বাই ইউএনজিএ, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, কবে? 1993 সালে, আফটার ইউনেস্কো জেনারেল কনফারেন্স যখন হয়েছিল 1991 সালে। এম কি এটার? ডেভেলপমেন্ট অফ ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট প্রেস। দেখো আমাদের 19 আর্টিকেল 19-এ তার 19 সাবক্লাস এতে বলা হয়েছে অল সিটিজেন্স শ্যাল হ্যাভ দ্য রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। সবার ক্ষমতা আছে এবং সেখানে উজ্জ্বলভাবে কিন্তু ফ্রিডম অফ প্রেসটা দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু আর্টিকেল 19(2)(2)তে বলা হয়েছে ফ্রিডম অফ প্রেস তো অবশ্যই আছে, কিন্তু সভারেনিটি, ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, সিকিউরিটি অফ দ্য স্টেট, ফ্রেন্ডলি রিলেশনস উইথ ফরেন স্টেট, পাবলিক অর্ডার, এইগুলোর এগেনস্টে বলা যাবে না, ঠিক আছে, বুঝলে বন্ধুরা। আর কি র্যাঙ্কিংটা যদি আমরা দেখি যে 180টা দেশের মধ্যে 142 নাম্বার হচ্ছে, অনেক পিছিয়ে আমাদের প্রেস আমাদের দেশে। তাহলে প্রেস ফ্রিডম ইন্ডিয়া 2021 অনুযায়ী 142তম স্থানে অবস্থান করছে 180টা দেশের মধ্যে। পাবলিশড কে করে? রিপোর্টার্স সায়েন্স ফ্রন্টিয়ার, RSF অর রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, ঠিক আছে।
চলো, আশা করি তোমরা বুঝতে পারলে। খুব ধীরে সুস্থে এবং সহজভাবে বলছি। এই নিউজটা খুব ভালো করে শোনো, যেটা বলতে যাচ্ছি খুব ইম্পর্টেন্ট নিউজ। দেখো, MHA রিপোর্টস ফ্ল্যাগ NSCN-IM অ্যাটাক। দেখো, এটা কিন্তু বোঝার আছে নিউজটা, হ্যাঁ বলছে। দেখো, আগে আমি বলিনি, ভালো করে বোঝো কি বলতে চাই, যেখানে ভালো করে বোঝো, আমি বুঝিয়ে দিই আগে, তারপর আমি এই নিউজটাতে আসছি। এখনও পর্যন্ত ভালো করে বুঝবে, এখনও পর্যন্ত নাগাল্যান্ডে কিন্তু এই এই বিদ্রোহ লেগেই থাকতো, ঝামেলা লেগেই থাকতো। তার জন্য কে দায়ী? আমাদের মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স বলেছেন। কে দায়ী? NSCN-IM গ্রুপটা দায়ী। ঠিক আছে, তোমরা এখানে দেখে থাকবে যে NSCN-IMটা বলেছে দ্য ইসাক মুভিয়া ফ্যাকশন অফ ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড, ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল, ন্যাশনাল IM, ইস্কান মুভিয়া। ঠিক আছে, এই গ্রুপটা 44% ইনসার্জেন্সি, যত ইনসার্জেন্সি হয় তার মধ্যে 44% ইনসার্জেন্সিতে দায়ী ইন নাগাল্যান্ড ইন 2020, দ্য অ্যানুয়াল রিপোর্ট অফ দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স হ্যাজ সেড। বোঝা গেল? কিন্তু কি করা হচ্ছে? চেষ্টা করা হচ্ছে যে এই গ্রুপগুলো যাতে পিস মেনটেন করে, তাই জন্য সিজ ফায়ার করা হয়েছিল। ঠিক আছে, সবই আসছি ব্যাপারগুলো নিয়ে। প্রত্যেকটা গ্রুপ নিজের নিজের চাহিদা নিয়ে থাকে, ডিমান্ড নিয়ে থাকে, যে অনেক আবার ডিমান্ড থাকে, অনেক গ্রুপের ভেতরে আবার ডিমান্ড থাকে যে নাগাল্যান্ডকে নাকি আলাদা করতে হবে, মায়ানমারে কিছু অংশ তাদেরকে দিতে হবে। তা এই সিচুয়েশনগুলো হয়ে থাকে। তাই জন্য 2015 সালে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টও সাইন করেছিল সরকার, যাতে তাদের ফেসিলিটি অনেক দিতে পারে, এবং সিজ ফায়ার করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও সেরকম সিচুয়েশানগুলো এখনও রয়ে গেছে। এবার দেখো, ভালো করে বলছি। ইন 2015 the union government signed a framework agreement with the NSCN-IM, কি National Socialist Council of Nagaland, ইসাক মুভিয়া, one of the largest Naga group, এর সঙ্গে করা হয়েছিল, সাইন করা হয়েছিল, to find a resolution to the Naga political issue. The negotiation is yet to be concluded, তখন তবুও কনক্লুড হয়েছিল। Before this, the government of India signed a formal ceasefire agreement with the NSCN-IM, এর আগেও সিজফায়ার হয়েছিল 1997 সালে, তোমরা দেখতে পাচ্ছ, and it was extended indefinitely since 2007। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, দ্য আমব্রেলা NSCN একটু আগে বললাম, ন্যাশনাল সোশ্যাল কাউন্সিল অফ নাগাল্যান্ড গ্রুপ বিভিন্ন ভাগে ভাগ হয়, এবং এরা কেম ইনটু বিইং। দেখো 1980 সালে ফলোয়িং ফেলিওর অফ দ্য 19, কীভাবে ফেলিওরটা হলো, 1975 সালে যে শিলং অ্যাকর্ড হ্যাজ ফার্দার স্প্লিট হয়ে গিয়েছিল ইন্টু মেনি গ্রুপস অ্যাকর্ডিং টু দ্য 2019-20 অ্যানুয়াল রিপোর্ট অফ দ্য MHA। এবং এই যে NSCN যে গ্রুপটা, IM যেটা বললাম, সেই গ্রুপটা পরে আবার ভাগ হয়ে দেখো অনেকগুলো তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ এখানে, থিউগালেং মুভিয়া, NSCN-K, NSCN-NK, ঠিক আছে, NSCN-R, তা এতগুলো ভাগ হয়ে গিয়েছিল। দো স্টেপস হ্যাভ বিন টেকেন বাই দ্য গভর্নমেন্ট ফ্রম টাইম টু টাইম, স্টেপ নেওয়া হয়েছিল ইনসার্জেন্সির বিরুদ্ধে, কন্ট্রোল দ্য ইনসার্জেন্সি, এত ঝামেলা। দ্য NSCN factions continue to indulge in the factions violence and other violent illegal activities। ঠিক আছে, এইগুলো হতেই থাকছে। ঠিক আছে, দেখো এখানে একটা জিনিস বলেছে, দ্য 2020-21 অনুযায়ী অ্যানুয়াল রিপোর্ট সেড প্রেজেন্টলি ভেরিয়াস ফ্যাকশন অফ দ্য NSCN-NK, NSCN-R এবং NSCN-K, ঠিক আছে, কে খানগো, আর আন্ডার দ্য সিজ ফায়ার উইথ দ্য গভর্নমেন্ট কারেন্টলি অন ফ্যাকশন NSCN-K। এই NSCN-Kটাই কিন্তু এই ডিমান্ড করেছিল যে নাগাল্যান্ডের ভাগটা আমাদের দিতে হবে, ওরা চেয়েছিল এরকম করে, মায়ানমার, ঠিক আছে, তারাই করেছিল যে লার্জলি বেস দ্য মায়ানমার রিমেন্স অ্যাক্টিভ। তা এই সিচুয়েশনগুলো হয়ে আসছিল, তা তবুও আস্তে আস্তে কমে গেছে,
অনেক পরিমাণ কমে গেছে। দেখো কাউন্টার ইনসার্জেন্সিতে করেছে, যে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন লেড টু দ্য নিউট্রালাইজেশন অফ দ্য 2 ইনসার্জেন্টস, অ্যারেস্ট অফ 222 মানে 222টা ইনসার্জেন্টস সেখানে অ্যারেস্ট হয়েছিল। রিকভারি অফ 84 উইপন্স ইন দ্য স্টেট ইন 2020 2020-তে। ঠিক আছে। NSCN-IM অ্যাকাউন্টেড ফর 44% অফ দ্য ইনসার্জেন্সি ইনসিডেন্ট, এটা একটু আগে বলা হলো। এছাড়াও আরও যত গ্রুপ আছে তারাও এরকমভাবেই মানে করতো। দেখো ইট অ্যাডেড দ্যাট অ্যানুয়াল অরুণাচল প্রদেশ দ্য নাগা ইনসার্জেন্ট গ্রুপস ওয়ার ইনভলভড ইন দ্য প্রিপেটিং ভায়োলেন্ট ইনসিডেন্ট, মানে সেখানেও সেই সিচুয়েশনগুলো তৈরি করতো। ঠিক আছে। ইট সেড দ্য NSCN-IM ওয়াজ ইনভলভড ইন দ্য 11 ইনসিডেন্টস, 11টা ইনসিডেন্টের সঙ্গে যুক্ত, এবং NSCN-KYK ঠিক আছে সেটা 5 ইনসিডেন্টসের সঙ্গে যুক্ত, মানে অনেক কিছু প্রবলেম হয়ে গেছে। অ্যাজ মেনি অ্যাজ 21 কেসেস অফ কিডন্যাপিং ওয়ার রিপোর্টেড ইন অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে কিডন্যাপিং এই ব্যাপারগুলো আছে 2020-তে। ওয়াইল মিজোরামে দেখো মিজোরামের ব্যাপার দিয়েছে, মিজোরাম, সিকিম, ত্রিপুরা রিমেন বাই দ্য লার্জ পিসফুল, দেয়ার ইজ এ মার্কড ইম্প্রুভমেন্ট ইন দ্য সিকিউরিটি সিচুয়েশন ইন আদার স্টেটস অফ দ্য রিজন। ঠিক আছে, সেখানে কিন্তু মাচ ইম্প্রুভমেন্ট হয়েছে। আর ইম্প্রুভমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে রিসেন্ট নিউজেও এসেছিলো যে মানুষের মধ্যে অনেক চিন্তাভাবনা চেঞ্জ হয় এবং ডেভেলপমেন্টটাও আসে। ইন 2020 ইনসার্জেন্সি রিলেটেড ভায়োলেন্স ডিক্লাইন্ড বাই দ্য 42% ইন দ্য অরুণাচল প্রদেশ, 12% in Assam, 23% in Manipur and 45% in Nagaland compared to 2019 MHA Ministry of Home Affairs। আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, এরপরের যে নিউজটা আসছে, হ্যাঁ এবার দেখো এখানে বলছে, যেটা আমি খবর মানে নিউজ পড়ার প্রথমেই আমি তোমাদের বললাম যে আর 12 পাতায় আছে, তাও নর্থ ইন্ডিয়া মে গেট রেসপাইট ফ্রম হিট, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে এসছে, যেটা ওই নিউজটা যে ওইটাই। ঠিক আছে। দেখো দিল্লি এয়ারপোর্ট সেকেন্ড বিজিয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এটা জাস্ট জানতে হবে, ওয়ান ডে এক্সামে কিন্তু হেল্পফুল। ঠিক আছে। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন দিল্লি emerged as the second busiest airport in the world in 2022, topping the দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা কিন্তু 1 নম্বরে, আর দ্বিতীয় নম্বরে হচ্ছে তোমার ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লি অ্যাজ দ্য সেকেন্ড বিজিয়েস্ট এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের প্রধানমন্ত্রী গেছেন ইউরোপ ভিজিটে, দেখতে পাচ্ছ। ইন দ্য ফার্স্ট লেগ অফ হিজ ইউরোপ ভিজিট মোদি সাইন এগ্রিমেন্ট উইথ দ্য জার্মানি অ্যান্ড পার্টনারশিপ ফর দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট। কি হয়েছে দেখো, ইন্ডিয়া বিলিভস নো কান্ট্রি উড ইমার্জ, এখানে গিয়ে তিনি অনেক আমাদের দেশে অনেক মানুষ, মানে যেটা ইন্ডিয়া ডায়াসপোরা বলা হয়, অনেক মানুষ সেখানে বসবাস করে, বিভিন্ন ওয়ার্ল্ডে ছড়িয়ে থাকে। তা এই মানে ভারত সেখানে গিয়ে অনেকজনের সঙ্গে দেখাও করেছে আমাদের মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা ইন্ডিয়া বিলিভস নো কান্ট্রি উড ইমার্জ ভিক্টোরিয়াস ইন দ্য রাশিয়া ইউক্রেন ওয়ার অ্যাজ অল উইল সাফার লস। যুদ্ধে কিছুই থাকে না, যুদ্ধতে শেষ পর্যন্ত সাফার লসই হয়, সেটাই বলেছেন উনি। ঠিক আছে। এবং সেখানে জার্মান চ্যান্সেলর ছিল ওলাফ স্কলচ অ্যাজ বোথ লিডার, মানে কি হলো, ইমিডিয়েট সিটিজেন অফ দ্য হোস্টেল, মানে এই যে সমস্ত হোস্টেলসগুলো আছে তাকে সেটা করেছে, মানে কোনো রকম মানে এই সমস্ত হোস্টিলিটি যেগুলো থাকে, টেররিস্ট অ্যাটাকগুলো যে থাকে, সেগুলো কোনো রকমভাবে মানে করে না, মানে গ্রাহ্য করে না এগুলো। ঠিক আছে। হি অলসো ইনভাইট করেছেন পার্টিসিপেশন ইন ইন্ডিয়ান আত্মনির্ভর ভারত ক্যাম্পেন। ঠিক আছে, এই জার্মান চ্যান্সেলর ওনাকে। দ্য টু লিডার ইঙ্কড দ্য জয়েন্ট ডিক্লারেশন অফ দ্য ইন্টেন্ট স্টাবলিশ দ্য ইন্দো জার্মান পার্টনারশিপ ফর দ্য গ্রিন সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য। আন্ডার দ্য গ্রিন সাস্টেনেবল বলতে বুঝতেই পারছো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, প্রথম কথা আমি এটা বারবারই বলে আসছি যে পরিবেশের কোনো রকম ক্ষতি না করে। গ্রিন সাস্টেনেবল হতে ওটা গ্রিনারি করতে হবে, যত তাড়াতাড়ি কার্বন ইমিশনের ব্যাপার, এই সব ব্যাপার নিয়ে, কারণ খুব মানে আস্তে আস্তে মানে পরিস্থিতি খুব জটিল হয়ে যাচ্ছে। স্ট্রেনথেন ফর দ্য ফিনান্সিয়াল টেকনিক্যাল কোঅপারেশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্স টু ইন্ডিয়া উইথ আ লং টার্ম গোল। ঠিক আছে।
10 বিলিয়ন ইউরো দেখো অফ অ্যাডিশনাল কমিটমেন্টস টিল 2030 এগুলো করা হয়েছে। এছাড়া বাইল্যাটারাল ট্রেডের জন্য অনেক আলোচনা হয়েছে। জয়েন্ট স্টেটমেন্ট এসছে। জার্মানি রেটারেটেড ইন স্ট্রং কন্ডেমনেশন অফ দ্য আনলফুল অ্যান্ড আনপ্রোভড অ্যাগ্রেশন, এটা দেখো যেটা একটু আগে বললাম, এগেনস্ট দ্য ইউক্রেন বাই রাশিয়ান ফোর্সেস। ঠিক আছে, আরেকটা কি দেখো এখানে বলেছে যে ইন দ্য জয়েন্ট স্টেটমেন্ট বোথ কান্ট্রিজ অলসো স্ট্রেসড the significance of a free and open inclusive Indo-Pacific and underlined the importance of the unimpeded commerce and the freedom of the navigation of accordance with the international law। এই সব নিয়ে আলোচনা হয়েছে। মানে আমাদের ইন্দো প্যাসিফিক বুঝতে পারছো, চায়নার ব্যাপারটাই উঠে আসছে চায়নাকে ট্যাকল করার জন্য। আচ্ছা, আর কি এখানে আলোচনা হয়েছে, এখানে দেখো জার্মান চ্যান্সেলর সেড মিস্টার মোদি মিস্টার স্কোলস স্ট্রংলি কন্ডেমনেশন, যেটা একটু আগে আলোচনা করলাম, কন্ডেমড করছে টেরোরিস্টস ইন অল দ্য ফর্মস অ্যান্ড ম্যানিফেস্টেশনস ইনক্লুডিং এনি ইউজ অফ টেরোরিস্ট প্রক্সিস অ্যান্ড দ্য ক্রস বর্ডার টেরোরিজম, এইসব ব্যাপার নিয়ে। এবং সেইখানে দাঁড়িয়ে উনি মিস্টার স্কলজও কী করলো, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে G7 সামিটে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে ইনভাইটেড। G7 summit in Germany emphasized that India's role is important in the global economy and climate change talks. The Prime Minister also held an interaction with the Indian community in the Germany, যেটা আমি একটু বললাম যে ইন্ডিয়ান যত কমিউনিটি আছে সবার সঙ্গে দেখা করেছে। He argued that the member of the diaspora to help take India's products in the global stage। তো এই সিচুয়েশনগুলো হয়েছে দেখো, ঠিক আছে, তাই সেখানে গিয়ে সফরে গিয়ে এই আলোচনাগুলো করা হয়েছে। আশা করি তুমি বুঝতে পারলে তোমরা। আচ্ছা, তারপরের যে নিউজটা হচ্ছে দেখো, এটা জাস্ট একটু শুনে রেখে দাও। তামিলনাড়ু শ্রীলঙ্কা এড প্রপোজাল গেট সেন্ট্রালস অ্যাপ্রুভাল, সেন্ট্রাল থেকে অ্যাপ্রুভাল এসছে তামিলনাড়ু যেন এড প্রোভাইড করে। মানে কী সিচুয়েশন শ্রীলঙ্কায়, তার জন্যই অনেক দিন নিউজটা এসছে, এখন তো খুব খারাপ অবস্থা। আচ্ছা, আর কি নিউজ আছে এখানে, এখানটা অতটা সেরকম নিউজ নেই। আচ্ছা দেখো, এই নিউজটা দেখো, খুব ইম্পর্টেন্ট নিউজ, ভালো করে বুঝবে। ওভার 1 ক্যাটারাক্ট, দাঁড়াও বন্ধুরা একটুখানি এক সেকেন্ড, হ্যাঁ দেখো বলছে ওভার 1 crore ক্যাটারাক্ট সার্জারিজ পেন্ডিং গভর্নমেন্ট। এখনও পর্যন্ত অনেক পেন্ডিং হয়ে আছে। কি বলতে চাইছে, পেন্ডিংটা কেন দেখো, ইন্ডিয়া কারেন্টলি রিকোয়ার্স 49 lakh সার্জারিজ টু ক্লিয়ার দ্য ব্যাকলগ অফ ব্লাইন্ডনেস ডিউ টু দ্য ক্যাটারাক্ট। মানে ব্যাকলগ অফ ব্লাইন্ডনেস মানে ব্লাইন্ডনেসের অনেক এখনও মানে সার্জারি বাকি আছে। কেন হয়নি সেই ব্যাপারটা নিয়েও আসবো। ক্যাটারাক্ট 53.63 lakh surgeries are needed to clear the backlog of severe visual disabilities due to the cataract. Over the next 3 years, an addition of 61.58 lakh surgeries are expected to be added to the both this group. ঠিক আছে, আমাদের ইউনিয়ন হেলথ মিনিস্টার বলেছেন মনসুখ মান্ডাভিয়া স্যার। ওকে, the delays were caused কি জন্য, due to medical establishment slowing down surgeries, medical দেখতে পাচ্ছ তোমরা, slowing down surgeries due to the pandemic in the past 2 years, অনেক জমে গেছে ওই জন্য। cataract surgeries would be now down under a special campaign to clear the backlog, বারবার ব্যাকলগটা আসছে, মানে এত বাকি আছে, হ্যাঁ এই সিচুয়েশনগুলো তৈরি হয়েছে। The government has proposed to increase the number of cataract surgeries to be carried out. এখন অনেক করতে হবে ফিনান্সিয়াল ইয়ারে 2022-23-এ 75 লাখ, ঠিক আছে, 2023-24-এ 90 লাখ এবং 2024-25-এ 105 লাখ, ঠিক আছে, এই সিচুয়েশনগুলো হয়েছে। দেখো 93 lakh cataract surgeries were পারফর্মড বিটুইন 2020 থেকে 2022-এর মধ্যে 93 লাখ ক্যাটারাক্ট সার্জারি করা হয়েছে। মিস্টার মান্ডাভিয়া মানে আমাদের হেলথ মিনিস্ট্রি ইজ অলসো শিডিউলড টু চেয়ার দ্য 14th কনফারেন্স অফ দ্য সেন্ট্রাল কাউন্সিল অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অ্যান অ্যাপেক্স অ্যাডভাইজারি বডি অফ দ্য হেলথ মিনিস্ট্রি, অ্যাজ স্বাস্থ্য চিন্তন শিবির, অ্যাজ
কেভাদিয়া গুজরাট, ঠিক আছে। এবং এই কেভাদিয়া গুজরাটে 5ই মে থেকে 7ই মেতে কেভাদিয়া গুজরাটে স্বাস্থ্য চিন্তন শিবির করা হয়েছে এনার মাধ্যমে, আমাদের হেলথ মিনিস্ট্রি মনসুখ মান্ডভিয়া স্যার। আচ্ছা, অবজেক্টিভ কি? দ্য অবজেক্টিভ অফ দ্য 3-day কনফারেন্স ইজ টু রিভিউ দ্য ইমপ্লিমেন্টেশন অফ পলিসিস অ্যান্ড প্রোগ্রামস, মানে যাতে লাগু হয় কাজটা ভালো করে সম্পন্ন হয়, রিলেটিং টু দ্য মেডিকেল অ্যান্ড পাবলিক হেলথ সেক্টরস, and to recommended ways and means for the better implementation of these policies and programs of the benefits of the common people, যাতে সাধারণ মানুষ অনেক সুবিধা পায় সব দিক থেকে, সেটা নিয়েও আলোচনা হবে। তা এই জিনিসগুলো উঠে এসছে, ঠিক আছে। তা এই নিউজটা এটা ছিল। তা আমি আর একটু ভালো করে বলছি, এখানে যে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে ক্যাটারাক্ট, সেই ক্যাটারাক্টটা কী দেখো ভালো করে বোঝো। বলছে ইট ইজ আ মেজর ফর্ম অফ ব্লাইন্ডনেস when the structure of crystalline protein, যে crystalline protein থাকে সেটা প্রবলেম তৈরি করে, that make up the lens of human eyes deteriorates, ঠিক আছে। আর কি দেখো এর ফলে কি হয়, এই যে ডিসঅর্গানাইজড যে প্রোটিনটা, এর ফলে মিল্কি ব্লু অ্যান্ড ব্রাউন কালার তৈরি হয়, আমাদের চোখে লেয়ার পড়ে যায়, আলটিমেটলি এফেক্টস পড়ে লেন্স ট্রান্সপারেন্সিতে, ঠিক না। এজ বাড়ার সাথে সাথে লেন্সের প্রোটিন ক্রিস্টালাইন অপেক স্ট্রাকচার তৈরি করে, আই লেন্সে প্রবলেম হয়। তাই জন্য প্রিভেন্ট করতে হলে আর্লি স্টেজে সার্জারি করতে হবে। বিশেষ করে 40 বছর এবং 40 বছর অধিকে এই সিচুয়েশানটা দেখা যায়, এজিংয়ের একটা ব্যাপার দেখা যায়। ডায়াবেটিস হলে এই প্রবলেমগুলো দেখা যায়। এছাড়াও ইনজুরি, রেডিয়েশন, যদি আই সার্জারি হয় তাহলে আরও এই ক্যাটারাক্টগুলো দেখা যায়। এবং ইউভি রেইস অনেকক্ষণ ধরে রোদে কাজ করছে বা রোদে কোনো জায়গায় মানে রয়েছে, তো তার ফলে কি হয়, চোখে ইউভি রেইজের ক্রিয়েটে প্রবলেম তৈরি করে, এই ক্যাটারাক্টগুলো তৈরি হয়। এবং উইমেনদের মধ্যে ক্যাটারাক্ট বেশি দেখা যায়, ঠিক আছে, প্রায় 70% মতন। কেন জানতে হবে, জেন্ডার ডিসপ্যারিটির জন্য। দেখো ন্যাশনাল প্রোগ্রাম জেন্ডার ডিসপ্যারিটির মধ্যে মানে এরকম শুশ্রূষা সেরকম মানে মহিলাদের কাছে পৌঁছায় না, ঠিক আছে। তা এই জন্য এই জেন্ডার ডিসপ্যারিটি দেখা যায়। ন্যাশনাল প্রোগ্রাম ফর দ্য সেন্ট্রাল অফ ব্লাইন্ডনেস অ্যান্ড দ্য ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট ওয়াজ লঞ্চড ইন 1976, এগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যাতে এই ক্যাটারাক্টটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমাদের সরকারের মাধ্যমে। ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস অ্যান্ড ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, যেটা করা হয়েছিল ইন্ডিয়াতে 1976 সালে। 100% সেন্ট্রালি স্কিম ছিল এটা। গোল রিডিউসিং দ্য প্রিভ্যালেন্স অফ ব্লাইন্ডনেস 0.3% বাই 2020। তবুও আরও অনেক কাজ করতে হবে, অনেক বাকি আছে, প্যান্ডেমিকের জন্য অনেক বন্ধ ছিল, ঠিক আছে। এবং চেষ্টা চলে এই স্কিমের মাধ্যমে যে হেলথ কেয়ারটা একটা কোয়ালিটি সার্ভিস দেওয়ার, কিন্তু এখনও পর্যন্ত এই সিচুয়েশান তৈরি আছে যে এখনও পেন্ডিং হয়ে আছে, ব্যাকলগ হয়ে আছে। তা এই ব্যাকলগ অফ ব্লাইন্ডনেস যেগুলো, সেগুলো এখনও সার্জারি করতে বাকি আছে, সেগুলো হলে সম্পন্ন হলে তাহলেই এটা সম্পন্ন হবে। ক্লিয়ার? চলো এর পাশের যে নিউজটা দেখো, PM টু ভিজিট নেপাল ফর বুদ্ধ পূর্ণিমা। এখানে অ্যাকচুয়াল বলেছে যে নেপাল আর এই বুদ্ধ পূর্ণিমার সময় মানে আমাদের PM নরেন্দ্র মোদী নেপালে গেছেন। দিস উইল বি মোদিস ফার্স্ট ভিজিট টু দ্য কান্ট্রি আফটার বিং রি-ইলেক্টেড ইন 2019। তাহলে এই নিউজটা এলো কেন? দেখো এইখানে একটা জিনিসই দেখবে যে ইন্ডিয়া নেপালের মধ্যে রিলেশনটা, ঠিক না। দেখো এখানে বলেছে ahead of Buddha Purnima birth anniversary on May 16, the government is planning a visit by Prime Minister, মানে 16 মেতে যাবে নরেন্দ্র মোদী টু লুম্বিনী ইন নেপাল অ্যান্ড বুদ্ধস বার্থপ্লেস রেকগনাইজড কি অ্যাজ দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক তো, যেটা হচ্ছে লুম্বিনীতে। দ্য ভিজিট হুইচ কামস মান্থ আফটার মিস্টার দেওবা, উনি এসছিলেন, শেখ বাহাদুর দেওবা উনি এসেছিলেন, যিনি হচ্ছেন নেপালের PM।
আর একটা এখানে কি নিউজ আছে দেখো, ভালো করে দেখো। দ্য ভিজিট টু নেপাল উইল বি 1-3 trips দ্য প্রাইম মিনিস্টার উইল আন্ডারটেক ইন মে সিন্স হি রিস্টার্ট international travel after the Omicron variant of the novel coronavirus spread। ঠিক আছে, এখন উনি কোথায় আছেন? হি ইজ কারেন্টলি ট্যুরিং, একটু আগে আলোচনা হলো, ইউরোপ, অ্যান্ড এক্সপেক্টেড টু ট্রাভেল ইস্ট ফর দ্য কোয়াড সামিট ইন জাপান, যেটা হচ্ছে 23-24 সালে, এই মে 23-24, সরি সাল বলছি, মে 24 এবং 23-24 তারিখে। ঠিক আছে, তা এইখানে এই নিউজটা এসছে, তার সঙ্গে সঙ্গে আমাদের জানতে হবে, যেটা আমি ইউরোপের সঙ্গে যেটা ব্যাপারটা বললাম, এখানে নেপালের সঙ্গে যে ইন্ডিয়ার যে টাইসটা, এটা আমাদের জানতে হবে। ভালো করে শোনো, যেটা বলতে চাইছি আমি, মন দিয়ে শুনবে। দেখো, আমাদের নেপালের সঙ্গে কিন্তু জিওগ্রাফিক্যাল, হিস্টোরিক্যাল কিন্তু কালচারাল টাইস আছে, ঠিক আছে, অ্যান্ড ইকোনমিক লিঙ্কেজ রয়েছে। দেখো, স্প্যান কান্ট্রিজ সিমিলার টাইস, আমাদের হিন্দুইজম, বুদ্ধিজমের ব্যাপারটাও রয়েছে। বুদ্ধিজম মানে বলতে গেলে যেটা দেখো একটু নিউজে এসেছিলো, বার্থ প্লেস লুম্বিনী, যেটা আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নেপাল আনহিন্ডার্ড মুভমেন্ট, আ পিপল টু পিপল বর্ডার, জাস্ট হাউস টু হাউস, মানে ঘরের ব্যাপার মনে হয়, ঠিক না? এবার দেখো একটা জিনিস শোনো, রিভার অরিজিনেটিং নেপাল আর ইন্ডিয়াতে যেটা এসছে, সেটা আমাদের এখানে ইকোলজি এবং হাইড্রো পাওয়ার পোটেনশিয়ালও তৈরি করেছে, ঠিক তো? ইন্ডিয়া নেপাল নিড পিপল টু পিপল লিঙ্কেজ, ওটাও হয়েছে, এবং প্রমোট হয়েছে ইকোনমিক গ্রোথে এবং ডেভেলপমেন্টে, একদম পাশাপাশি আমাদের দেশ। সাইন করা হয়েছে রেল ট্র্যাকে, যেটা কাঠমান্ডু উইথ দ্য রাক্সাল ইন ইন্ডিয়া। ভালো করে শুনবে, মেন পয়েন্টগুলো খুব ভালো করে বলছি। ইন্ডিয়া ইজ লুকিং টু ডেভেলপ দ্য ইনল্যান্ড ওয়াটারওয়েজ ফর দ্য মুভমেন্ট অফ কার্গো, যে সমস্ত অস্ত্রশস্ত্র যায় সেটা ইউজ করবে। বাইল্যাটারাল ডিফেন্স কোঅপারেশনও হয়েছে। দেখো, যত গোর্খা রেজিমেন্টস আমাদের ইন্ডিয়ান আর্মিতে আছে, হ্যাঁ, তারা কী হয়, তারা এই আমাদের ইন্ডিয়ান সেই হিলি অঞ্চল থেকে, নেপালের হিলি অঞ্চল থেকে রিক্রুটমেন্ট হয়। 2011 আমরা মিলিটারি এক্সারসাইজ করেছি নেপালের সঙ্গে, যেটা হচ্ছে সূর্য কিরণ। এছাড়াও আর্ট, কালচার, একাডেমিক কোঅপারেশনের দিক থেকেও আমাদের অনেক কোঅপারেশন হয়। ইন্ডিয়া সাইন করেছে 3 সিস্টার সিটি, যেটা হচ্ছে কাঠমান্ডু, বারাণসী, লুম্বিনী, বোধগয়া অ্যান্ড জনকপুর, অযোধ্যা। কাঠমান্ডুর সঙ্গে বারাণসী, লুম্বিনীর সঙ্গে বোধগয়া এবং জনকপুর, অযোধ্যা, ঠিক আছে? আর কি দেখো, এই আমরা সেই খবর পেয়েছিলাম যে নেপালে আর্থকুইক হয়েছিল, ন্যাচারাল ডিজাস্টার হয়েছিল, যেটা ইন্ডিয়া হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স দিয়েছিল, ঠিক আছে? এছাড়াও ইন্ডিয়া নেপালের যে মাল্টিল্যাটারাল পার্টনারশিপে হয়, যেটা হচ্ছে BBIN, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, এবং বিমস্টেক হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের সঙ্গেও যুক্ত ইন্ডিয়া আর নেপাল। সার্কের সঙ্গে যুক্ত সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, মানে একসাথে কাজ করে। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও কী প্রবলেমটা এসছে? রিসেন্ট চায়না ইন্টারভেনশন ক্রিয়েটেড ডিসপুট তৈরি করেছে। চায়না হ্যাজ গ্র্যাজুয়ালি ফিল্ড দ্য স্পেস উইথ ইনভেস্টমেন্ট এড অ্যান্ড লোনস, যেটা আমাদের সঙ্গে একটা কালচারের সঙ্গে যুক্ত, কিন্তু সেখানে চায়না কী করছে? টাকা যুক্ত করেছে, আরও লোন দিয়েছে, ঠিক আছে, ইনভেস্টমেন্ট করেছে। তা চায়না কনসিডার নেপাল কি পার্টনার অফ দ্য BRI। দেখা যাক, আস্তে আস্তে তো ইন্ডিয়া নেপালের সঙ্গে অনেক শোধরানোর চেষ্টা করছে, যে রিলেশনটা যাতে শুধরে যায়, তা চায়নার যে অ্যাগ্রেশন ভাবটা যাতে কমে যাবে। নভেম্বর 2019-এ নেপাল দেখো রিলিজ করেছিল একটা নিউ পলিটিক্যাল ম্যাপ, যেটা হচ্ছে কালাপানি, লিম্পুধুরা অ্যান্ড লিপুলেক অফ উত্তরাখণ্ড অ্যাজ এ পার্ট অফ নেপাল টেরিটরি, ওটা বলছিল, কিন্তু যেটা আমাদেরই টেরিটরির মধ্যেই পড়ে। এরিয়াস অফ সুস্থা, ওয়েস্ট চম্পারণ, বিহার নোটেড ইন দ্য নিউ ম্যাপ, ঠিক আছে? তা এই হচ্ছে আমাদের সঙ্গে রিলেশনটা, এবং নেপালের সঙ্গে আমাদের রিলেশনটা বরাবরই ভালো রাখতে হবে, ইন্ডিয়ার সভরেনিটি যাতে ঠিকঠাক থাকে। আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম।
আচ্ছা, এরপরের যে নিউজটা দেখি, দেখো এইখানে যে চাইনা ইকোনমি ফল্টার্স অ্যামিড কোভিড ওস, মানে একটু জাস্ট দেখে নাও। বলছে a long time China investors declaration that China's economy was in the worst shape in the past 30 years has underlined growing concern over growth amid Beijing's continued emphasis on harsh COVID-19 lockdowns. মানে চায়নার ইকোনমি একটু ডাউন হয়েছে, সেটাই এখানে আলোচনা হয়েছে। যা এটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু জাস্ট জেনে রাখো যে চায়না ইকোনমি ফল্টার অ্যামিড কোভিড-19 ওস। আচ্ছা, এইখানে একটা নিউজ আছে, দেখো কি হয়েছে। দেখো, দাঁড়াও বন্ধুরা এক সেকেন্ড। দেখো, ইসরায়েল স্ল্যাম্পস রাশিয়া ওভার ল্যাভরভস নাজিমস রিমার্কস। কি হয়েছে দেখো, ভালো করে বুঝবে। হ্যাঁ, ইসরায়েল অন মন্ডে ল্যাশড আউট অন অ্যাট রাশিয়া ওভার আনফরগিভেবল comments by the foreign minister about Nazism and anti-sentiments. রাশিয়ার তরফ থেকে এই সার্জি লেভরভ উনি বলেছেন, কি বলেছেন, যে ইউক্রেনে যে ওখানে বেশিরভাগ নাজিস অবস্থান করছে, নাজিসদের পুরোপুরি হত্যা করে দিতে হবে, এবং সেখানে জিউসও আছে। ঠিক আছে, জানতে হবে যে ইসরায়েলের মধ্যে কিন্তু মানে জিউসই থাকে ওখানে। সেখানে দাঁড়িয়ে সার্জি লেভরভ, রাশিয়ার ফরেন মিনিস্টার, উনি বলেছেন যে ওখানে নাজিসরা থাকে এবং নাজিসরা থাকার জন্য সেখানে তাদেরকে হত্যা করতে হবে, এবং অ্যাডল্ফ হিটলার যিনি ছিলেন তিনিও নাজিমসের থেকেই তিনি এসছেন, বিলং করেন। ঠিক আছে, তা এই জায়গায় দাঁড়িয়ে এই আমাদের নাফতালি বেনেট, প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল, উনি বলেছেন যে এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু মানে খুব ভুল কথা বলেছে। ঠিক আছে, হি সেড ইউজিং দ্য হলোকাস্ট অফ দ্য জিউইশ পিপল অ্যাজ দ্য পলিটিক্যাল টু মাস্ট সিজ ইমিডিয়েটলি। মানে জিউসদের সম্বন্ধে এরকম একটা বাজে তথ্য তুলে ধরেছে রাশিয়া থেকে, তা সেটাই এখানে বলা হয়েছে। দেখো একটুখানি দেখে নাও। সো হোয়েন দে সে হাউ ক্যান নাজিফিকেশন এক্সিস্ট ইফ উই আর জিউস, আমরা যদি জিউসই হই, আমরা জিউস, তো নাজিফিকেশন কী করে হয় এটা? ইন মাই ওপিনিয়ন হিটলার অলসো হ্যাড জিউইশ অরিজিন। দেখো, সো ইট ডাজ নট মিন অ্যাবসলিউট এনিথিং। ফর সাম টাইম উই হ্যাভ হার্ড from Jewish people that the biggest anti-sentiments were Jewish. He said, speaking to the station in Russia, dubbed over an Italian translation. In some of the harshest remarks, মানে খুব হার্শ রিমার্ক করেছে এটা, since the start of war in Ukraine. Israel Foreign Minister Yair Lapid called Mr. Lavrov's statement unforgivable and scandalous and horrible historical error. The Jews did not murder themselves in the Holocaust, said Mr. Lapid, the son of Holocaust survivor. The lowest level of the racism, দেখতে পাচ্ছ, Jews is blame, Jews they blame করেছে, Jews themselves and anti-sentiments. Prime Minister Naftali Bennett also condemned Mr. Lavrov's comments, যেটা একটু আগে বললাম, his words are untrue and their intentions are wrong. বুঝলে? তা এই জন্য এই নিউজটা এসছে, ইসরায়েল স্ল্যামস করেছে রাশিয়া ওভার দ্য ল্যাভরভ। কী বলছে রাশিয়া, কি বলছে জিউসদের সম্বন্ধে, সেটাই উঠে এসছে। দেখো, নিউজিল্যান্ড অ্যালাউ করেছে ট্যুরিস্টদের আফটার 2 years, মানে অনেক দিন ধরে বন্ধ ছিল হয়তো ট্যুরিস্ট, ওই জন্য নিউজিল্যান্ড অ্যালাউ করেছে ট্যুরিস্টদের আফটার 2 years। আচ্ছা, এই জায়গাটা আর কি নিউজ আছে দেখো, টাটা স্টিল, এখানে ছোটো ছোটো একটু দেখে নাও। টাটা স্টিল টু স্টপ রাশিয়া কোল ইম্পোর্টস অন সাপ্লাই আনসার্টেনটি। ঠিক আছে, টাটা এখন আপাতত রাশিয়ার যে কোল আছে এবং অন্য জায়গাতে নেওয়ার চেষ্টা করবে। তা টাটা স্টিল সেটা রাশিয়ার এখন কোল আরও যদি কিছু ভালো হয় সেখান থেকে নেওয়ার চেষ্টা করবে এখন। ঠিক আছে, দেখো এখানে একটা নিউজ আছে, কোল ইন্ডিয়া
কোল ইন্ডিয়া সাপ্লাই টু পাওয়ার, এক সেকেন্ড বন্ধুরা, এক সেকেন্ড বন্ধু, একবার দাঁড়া বন্ধুরা। হ্যাঁ, কোল ইন্ডিয়া সাপ্লাই টু পাওয়ার সেক্টর রোজ 16% ইন এপ্রিল। কি হয়েছে দেখো, 16% যে বাড়ানো হয়েছে কোল ইন্ডিয়ায়, দেখো বলছে কোল ইন্ডিয়া লিমিটেড অন মন্ডে সেড coal supply to the power sector rose 15.6% to 49.7 million tons last month in the wake of high demand for the dry fuel from electricity generating plants. It stressed that it was planning to augment dispatches further, especially to power plants in the coming months. মানে ওই জন্যই কোল ইন্ডিয়া কী করেছে, সাপ্লাইটা করছে পাওয়ার সেক্টরে 16% বাড়িয়ে দেবে এপ্রিলের মধ্যে, কারণ খুব সিচুয়েশানটা খারাপ আসছে এখন, ঠিক আছে। এইখানটা দেখো, দিস ইজ 6.7 মেট্রিক টন মোর সাপ্লাই কম্পেয়ার টু এপ্রিল 2021, মানে আরও বেশি মানে সাপ্লাই করবে। আর কি দেখো, এই যে কোল ইন্ডিয়া, ভালো করে বোঝো কিন্তু, হ্যাঁ, কোল ইন্ডিয়া হুইচ অ্যাকাউন্টস ফর মোর দ্যান 80% ডোমেস্টিক কোল আউটপুট is one of the major supply of the fossil fuel to the power sector. On an average, public service unit supplied 1.66 metric ton of the coal per day to power utilities in April, which increased 1.73 দেখছো 66 থেকে 73 metric ton during the last week. তা আস্তে আস্তে বাড়াতে হবে, নাহলে এই সিচুয়েশনটা আসছে। কোল প্রোডাকশন দেখো, এইখানে দেখো কোল প্রোডাকশন rose 27.6% to 53.5 million ton last month from a year earlier. তা এই যে তো কোলটা উঠে এসছে কথাটা, তা কোল সম্বন্ধে একটু জেনে নিই হালকা করে আমরা। দেখো লিডিং প্রডিউসার কোল কারা, চায়না, ইউএসএ, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া। আর ইন্ডিয়াতে কোথায় কোথায় পাওয়া যায় ভালো করে শোনো, রানীগঞ্জ, ঝরিয়া, ধানবাদ, বোকারো, ঠিক আছে। কোল হচ্ছে কত প্রকার, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, পিট, লিগনাইট। সব থেকে ভালো হচ্ছে অ্যান্থ্রাসাইট, যেটা 80 থেকে 95% তোমার কার্বন ধারণ করে থাকে, ওই জন্য ওইটা পাওয়ার সেক্টরে খুব হেল্পফুল হয় সব দিক থেকে। তারপর হচ্ছে বিটুমিনাস, সাব বিটুমিনাস, পিট কয়লা আর লিগনাইট কয়লা। ওকে বন্ধুরা, তাহলে বুঝতে পারলে আমি কিন্তু এক্সট্রা ইনফরমেশনও দিচ্ছি খুব ভালো করে। আর এখানে তেমন কোনো নিউজও নেই আজকে, তোমরা দেখতে পারো। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই আলোচনাটা কমেন্টে জানাবে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো, তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো যাতে এই বেনিফিটটা সবাই নিতে পারে। এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাও, তোমরা কমেন্ট করছো না, কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে আরও কিছু দরকার কি না। ওকে বন্ধুরা, তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, টাটা, বাই বাই, কাল আবার দেখা হবে। খুব ভালো থেকো সবাই।